রাইফা একটি রেস্টুরেন্টে এসে বসে। এটাই সেই রেস্টুরেন্ট যেটাতে গতদিন রাইফা এসেছিল, আর তার সাথে ছিল প্রফেসরও। রাইফা একটি টেবিলে এসে বসলো। টেবিলের পাশের চেয়ারে এসে বসে প্রফেসর। রাইফার দিকে তাকালো সে। রাইফা প্রফেসরকে চিনতে পেরেছে। গতদিন প্রফেসর নিজেই রাইফাকে ফোন বাড়িয়ে দিয়েছিল কথা বলার জন্য। মূলত প্রফেসর রাইফার উপর সবসময় নজর রাখছিল। সেজন্য রাইফা পুলিশ ক্যাম্প ছেড়ে যেখানেই বের হোক না কেন প্রফেসর তার পিছু নিয়ে থাকে। যেহেতু রাইফা আগের দিন জানিয়েছিল সে এই ডাকাতের কেস থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে, কিন্তু রাইফা নিজেই প্রফেসরকে ফোন দিয়ে নিয়োর ব্যাপারে জানায়, তাই প্রফেসর আবারও রাইফার পিছু নিয়েছে। রাইফা প্রফেসরের দিকে তাকায়। প্রফেসর মুচকি হেসে ইশারায় হ্যালো বলে। রাইফা একটি শুকনো হাসি দেয়। রাইফা খাবারের অর্ডার করতেই ওর ফোনে জনির কল আসে। রাইফা রিসিভ করে। ম্যাম, আপনার ফোনে জেসিকা আর নিওর ছবি পাঠিয়ে দিচ্ছি, দেখুন সব ঠিকঠাক আছে কিনা। অ্যান্টনিওর সাথে জেসিকা আছে, তার মানে ডাকাতেরা কোনো সাধারণ ডাকাত না, তারা অনেক অভিজ্ঞ। সবাইকে আমাদের খুঁজে বের করতে হবে। রাইফার কথা শুনে প্রফেসর চমকে উঠে তাড়াতাড়ি রাইফার পিছনে এসে দাঁড়ায়। রাইফা ফোন কেটে দিয়ে অ্যান্টোনিও আর জেসিকার ছবিগুলি দেখতে থাকে। হঠাৎ রাইফা অনুভব করে ওর পিছনে কেউ একজন এসে দাঁড়িয়েছে। রাইফা তাড়াতাড়ি ফোন অফ করে পিছনে ঘুরে তাকায়। দেখে প্রফেসর দাঁড়িয়ে ওর ফোন দেখছিল। রাইফা উঠে দাঁড়িয়ে প্রফেসরের জামার কলার টেনে ধরে। রাগী মুখে বলে, কে তুমি? আমার ফোনে কি দেখছিলে? তুমি কি আমার পিছু নিচ্ছ? আরে আমি জানি তুমি কে, আমার পিছু কেন নিচ্ছ? আমি কে মানে? দেখুন, আমি আসলে... তুমি হলে একজন মিডিয়ার লোক, আর পিছু নিচ্ছ খবর কালেক্ট করার জন্য। আমার মোবাইলে কি দেখলে বলো? আমি কিছু দেখিনি, আমি তো এমনি আসলাম আপনার সাথে কথা বলতে। মিথ্যে বলছো। রাইফা কথাটা বলে কোমর থেকে পিস্তল বের করে প্রফেসরের দিকে তাক করলো। সাথে সাথে রেস্টুরেন্ট থেকে কয়েকজন লোক ওদের দিকে এগিয়ে আসে। রাইফাকে উদ্দেশ্য করে সবাই বলে, ম্যাম, উনি কোনো সাংবাদিক না, উনি প্রায় এখানে আসেন। অনেক ভালো একজন ব্যক্তি, কখনো কারো সাথে ঝামেলাতে যায় না, হাবাগোবা ভদ্রলোক। কি নাম তোমার? রাইফা প্রফেসরকে বলল, জি ম্যাম, আমার নাম নিলয়। প্রফেসর চুপ থাকলেন। রাইফা তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে প্রফেসরের হাবাগোবা চেহারার দিকে একবার তাকালো, তারপর সেখান থেকে হন হন করে চলে আসে। প্রফেসর ওর রুমে এসে বসলো। চারপাশ অন্ধকার, শুধু দেওয়ালে থাকা একটি বিশাল বড় টিভি মনিটর। সেখানে 4 ভাগ হয়ে ব্যাংকের সব ফুটেজ শো করছে। প্রফেসর কফি হাতে সেখানে এসে দাঁড়ায়। ওদিকে ব্যাংকের মধ্যে নিও একা দাঁড়িয়ে আছে। সে হাঁটতে পারছে না। শিপন আর শিহাব দুজন ওকে বেল্ট দিয়ে অনেক মেরেছে, সেজন্য রক্তও বের হচ্ছে সেখান থেকে। কোনো রকমে সে হেঁটে হেঁটে আগানোর ট্রাই করছে, কিন্তু পারছে না। জেসিকা অ্যান্টোনিওর এমন অবস্থা দেখে, জেসিকা তার ভালোবাসার মানুষের এমন অবস্থা দেখে রাগে জ্বলতে শুরু করে। জেসিকা যেন উন্মাদ হয়ে যায়। সে নিওর দিকে কয়েক মিনিট তাকিয়ে থেকে সেখান থেকে চলে যায়। কোমর থেকে পিস্তল বের করে প্রফেসরের দেওয়া প্রধান 3টি ক্যামেরার দিকে পিস্তল তাক করে গুলি করে নষ্ট করে দেয়। প্রফেসর আগে থেকেই সবকিছু দেখছিল। জেসিকা শেষ ক্যামেরার সামনে আসে। সেখানকার টেলিফোন দিয়ে প্রফেসরকে কল দেয়। প্রফেসর বলতে থাকে, কি সমস্যা তোমার? আপনার কি সমস্যা? কেন এমন করছেন? অ্যান্টনিওকে কেন মেরেছেন? সমস্যা কি আমাকে বলুন। আপনাদের সবার সমস্যা হচ্ছে, তাই না? সবকিছু আমি ধ্বংস করে দিব। অল অফ ইউর ব্লাডি বাস্টার্ড, ফাক দ্য সিস্টেম। জেসিকা, তুমি কি জানো তুমি কি বলছো? তোমাদের দুজনের ভুলের জন্য আজ আমরা এখানে পুরোপুরি আটকে গিয়েছি। সব ধরনের পালানোর রাস্তা বন্ধ। তুই কোনো কথা বলবি না। তোর জন্য আমরা এখানে। সামনে আয় তুই, সবাইকে আমি মেরে ফেলবো। জেসিকা আরো রেগে যায়, কিন্তু সেখানে শিপন আর শিহাব চলে আসে। দুজন অ্যান্টোনিওকে ধরে এনে জেসিকার সামনে দাঁড় করায়। জেসিকাকে নিয়েও এভাবে রেগে যেতে দেখে অবাক হয়। জেসিকা আরো কিছু বলতে যাচ্ছিল প্রফেসরকে, কিন্তু সেখানে রাফু চলে আসে। রাফুকে দেখে জেসিকা আরো রেগে যায়। তোর সাহস কি করে হয় আমার নিয়োকে মারার? কি এমন করেছে সে? হ্যাঁ, এখানে থাকা সবাই ভুল করেছে, শাস্তি কেন আমাদের পেতে হবে? আমি তোদের সবাইকে মেরে ফেলবো। রাফু রাগে জেসিকার দিকে এগিয়ে আসতে থাকে, কিন্তু প্রফেসর রাফুকে থামিয়ে দেয়। রাফু দাঁড়িয়ে থাকে সেখানে। দুজন সঙ্গীকে চলে যেতে বলে। প্রফেসর রাফুকে জানায়,
জেসিকা এখন যা খুশি করুক, আমাদের খেলায় রেগে গিয়ে কিছু করা যাবে না। সিদ্ধান্ত তোমার আর আমার নিতে হবে। ওকে। রাফু সেখান থেকে চলে যায়। তবে প্রফেসরের সমস্যা হলো 3টে ক্যামেরা জেসিকো ভেঙে ফেলেছে, এজন্য সে সব জায়গাতে নজর রাখতে পারছে না। ওদিকে মনিকাকে একটি ফ্লোরে বসায় রায়ান। পিস্তল তাক করে ধরে মনিকার দিকে। মনিকা চোখ বন্ধ করে, কিন্তু রায়ান গুলি করে না। কেমন যেন ওর মধ্যে এক অচেনা অনুভূতির সংমিশ্রণ জমা হয়। রায়ানের ইচ্ছার সন্নিকটে তখন অপ্রস্তুত। তাকে না মারার ভাবাময় ইচ্ছা ধরা দেয়, কিন্তু রায়ান নিরুপায়। মনের গহীনে মনিকাকে না মারার ভাবলে শ্রবণ শব্দ বাসা বাঁধলেও রাফুর অর্ডার যে তাকে পালন করতেই হবে। সে কয়েক মিনিট ভাবল। মনিকা যেন প্রস্তুত হলো মৃত্যুর আলোক যাত্রায়। রায়ান গুলি চালায়, কিন্তু মনিকার দিকে সে গুলি করতে পারে না। তার হস্ত যেন কম্পনতার দিক শূন্য হয়ে পড়ে। মনিকা তাকায় প্রতিফলিত দৃষ্টিতে। রায়ান গুলি করেছে তার ঠিক পাশে। গুলিটা মনিকাকে করেনি। মনিকার সাহস ফিরে পায়। এক চিলতে নরম রোদের মতো বাঁচার আশা সে খুঁজে পায়। রায়ানকে অবাক করে দিয়ে সে দৌড়ে রায়ানকে আলিঙ্গন করে। রায়ান যে অনুধাবহীন হয়ে যায়। মনিকা কাঁদতে কাঁদতে বলে, প্লিজ আমাকে মেরো না, আমি বাঁচতে চাই। তুমি তো বলেছিলে আমার বাচ্চাকে বাঁচাতে, তাহলে কেন আমাকে ওই শোকের আর্য গহ্বরে নিঃশেষ করছো? আমি দিশাহারা হতে চাই না। আমি মৃত্যুর সন্নিকটে বাচ্চার আর্তনাদ শুনেছি। আমি মারতে পারবো না তোমাকে। এই বিভৎস কাজটা কেন যে আমার দ্বারা হচ্ছে তার অনুধাবনতা কোথাও নেই, কিন্তু রাফু তোমাকে মেরে ফেলবে। মারবে না, আমি বলি শোনো। মনিকা রায়ানকে বোঝাতে থাকে। মনিকার বিষাদিত চাহনি আর নরম গলায় ভয়ার্ত ভঙ্গিতে কথাগুলো শুনতে থাকে রায়ান। রায়ানের উপর যেন মনিকা এখন ডিপেন্ডিভ। আমি রাফুকে কি বলবো? মনিকা বেঁচে আছে জানলে আমাকে তো মারবেই, তোমাকে আরো খারাপভাবে মারবে। আমার কথা শোনো, রাপুকে আমরা বুঝতে দিব না। ও যদি রক্ত না দেখে তাহলে বুঝে যাবে আমি ওকে মিথ্যে বলেছি। আমার প্ল্যানটা আগে শোনো তুমি। কিসের প্ল্যান? আমার পায়ে গুলি করো, এতে অনেক রক্ত বের হবে, আমি মরবো না। কিন্তু তোমার অনেক কষ্ট হবে। তাহলে মেরে ফেলো, যা বলছি সেটা করো। ওকে, রেডি? রায়ান মনিকাকে গুলি করে। মনিকার পা থেকে রক্ত বের হতে থাকে। রায়ান তাড়াতাড়ি কাপড় দিয়ে পায়ের ক্ষতস্থান ঢেকে দেয়, কিন্তু পায়ে গুলি করাতে মনিকার কষ্ট হচ্ছিল। সে যন্ত্রণায় চিৎকার দিতে যায়। তখনই রায়ান এসে মনিকার মুখ চেপে ধরে। কোনো রকম চিৎকার থেকে মনিকাকে সে সামলে নেয়। রাফু পায়চারি করছিল। হঠাৎ আরও একটি গুলির শব্দ শুনতে পায় সে। একটু সন্দেহ জাগে রাফুর মনে। কাউকে মারার জন্য তো একটা গুলিই যথেষ্ট। রাফু এগিয়ে আসে সেখানে। ততক্ষণে মনিকার যন্ত্রণা সে সহ্য করছে। রায়ান তাড়াতাড়ি রাফুর সামনে যায়। ততক্ষণও মনিকা যন্ত্রণা সহ্য করছে। রায়ান তাড়াতাড়ি রাফুর সামনে যায়। রাফু বলে, কি হলো? 2টা গুলি কেন চললো? ওকে, মারতে 2টো গুলি লেগেছে। একটাই তো যথেষ্ট। আমি কোনো পেশাদার খুনি নই যে আমার ভুল হবে না। আপনি নিজেই সব চেক করুন। রায়ান সরে যায় সামনে থেকে। রাফু এগিয়ে আসে। দেখে মনিকা মাটিতে চোখ বন্ধ করে পড়ে আছে। রাফু রক্তও দেখতে পায়। রাফু কয়েক মিনিট সেখানে দাঁড়িয়ে থেকে তারপর চলে আসে। মনিকা মরার অভিনয় করেই পড়েছিল রাফুর সামনে। রায়ান তাড়াতাড়ি মনিকাকে কোলে তুলে নেয়। সিক্রেট বেসমেন্টে নিয়ে চলে যায় মনিকাকে। রাইফার মা কিচেনে দাঁড়িয়ে আছে। তিনি রান্না করতে ব্যস্ত। কয়েকদিন হলেও রাইফার সাথে ওনার কোনো যোগাযোগ নেই। নীরা মেয়েটা সারাক্ষণ রাইফার জন্য কাঁদে, কিন্তু রাইফা এখন বড় মিশনে আছে। তার মা কল করলেও রাইফা দেখার সময় পায় না। রাইফার সাথে ওর হাজবেন্ডের যোগাযোগ নেই। রাইফার মা রাইফার কথা ছাড়া নীরাকে কোথাও ছাড়েন না, কিন্তু রাইফা এতটাই বিজি যে নিজের মা ও মেয়ের কোনো খোঁজই নিতে পারছে না। এর মধ্যে নীরার বাবা আসে রাইফাকে দেখতে। রাইফার সাথে তার হাজবেন্ডের যোগাযোগ না থাকলেও নীরাকে তিনি দেখতে আসেন। নীরাকে কষ্ট পেতে দেখে সাথে করে নিয়ে যান তিনি। রাইফার মা বাধা দেয়নি, কিন্তু বেশ কিছু সময় পর রাইফার মায়ের মনে পড়ে রাইফা তার মেয়েকে ওর বাবার কাছে কখনো পাঠাতে চাইতো না, কখনো চাইতো না। নীরার বাবা এসে নীরাকে নিয়ে যাক, কিন্তু আজকে ভুলবশত সে নীরাকে তার বাবার সাথে যেতে দিয়েছে। তাড়াতাড়ি রাইফাকে ফোন দেয় ওর মা। রাইফা চেয়ারে বসে কানে হেডফোন গুঁজে প্রফেসরের কোডে কল দেয় সে। প্রফেসর মনিটরের সামনেই বসে আছে। রাইফার থেকে কল আসাতে সে তাড়াতাড়ি রিসিভ করলো। রাইফা ওপাশ থেকে বলতে থাকে,
হ্যালো মিস্টার ডাকাত, কেমন আছেন? আজ বেশি খুশি দেখছি যে। অনেকটাই, কারণ এখন আমরা জানি যে ডাকাতেরা ঠিক কেমন ধরনের লোক। যা দেখা যায় তা হয় না, আবার যা হয় তা দেখা যায় না। শাট আপ। আমরা অলরেডি জানি ডাকাতদের মধ্যে দুজন হলো নিও আর জেসিকা, বাকিরা ওদের মতো পর্যায়ের লোক হবে। সো সময় থাকতে আত্মসমর্পণ করো, না হলে আমরা যদি ধরতে পারি তাহলে সবাইকে এক লাইনে দাঁড় করিয়ে মেরে ফেলবো। রাইফা প্রফেসরকে হুমকি দিতে থাকে। প্রফেসর একজন শান্ত মেজাজের মানুষ। সে রাগ দেখায়, তবে রাগটা শুধুমাত্র ফায়দা তোলার জন্য। তাও সবার সাথে সে রাগ দেখায় না। যাকে খুব বেশি ভালোবাসে বা যে প্রফেসরকে ভালোবাসে তার উপরেই দেখিয়ে থাকে। এজন্য এখন প্রফেসর চুপচাপ রাইফার কথা শুনছে। ওদিকে রাইফার মা তাকে অনেকবার কল করেই যাচ্ছে, রাইফা রিসিভ করছে না। রিসিভ করবে কি করে? সে তো এখন প্রফেসরের সাথে ব্যস্ত। রাইফার মা নীরার জন্য চিন্তা করছে। রাইফার বারণ থাকা সত্ত্বেও সে অন্য মনস্কের কারণে নীরাকে তার বাবার কাছে পাঠিয়ে দিয়েছে, যা শুনলে রাইফা অনেক রাগ করবে। কিন্তু রাইফাকেও জানাতে হবে। এদিকে প্রফেসর বলে, মজা পেলাম তোমার কথা শুনে। মজা? তোমার কি চিন্তা হচ্ছে না? এত কিছু জানার পরেও হেসে কথা বলছো? ভয় করছে না তোমার একটু? দুজনের খবর জানলেও বাকিরা কয়জন কারা সবটা তো আর জানো না। আর এটা মনে রেখো, ভিতরে এলিশা আছে। আমি ইশারা করলেই তাকে মারতে সময় নেবে না আমার লোকেরা। এই জন্য হুমকি দিয়ে কোনো লাভ নেই। এলিশার কোনো ক্ষতি করার চিন্তা মাথায় আনবে না তুমি, তাহলে সবাইকে ইনকাউন্টার করব। এলিশাকে নিয়ে আসো, তাকে আপাতত পঙ্গু করে দাও। প্রফেসর রাইফাকে শুনিয়ে মিথ্যা কথাটি বলল। রাইফা উত্তেজিত হয়ে যায়। সে বসা থেকে উঠে দাঁড়ায়। প্রফেসর ঠিক এরকম একটা ভয় দেখাতে চাইছিল রাইফাকে। এজন্য সে এলিসাকে আহত করার মিথ্যে কথাটা বলল। রাইফা ভয় আর চিন্তিত গলায় বলল, এলিশা যেন কিচ্ছু না হয়, আগেই তোমাকে সাবধান করে দিচ্ছি। আমাদেরকে পালানোর সব ব্যবস্থা করে দাও। কথা দিচ্ছি, আমরা এলিসাকে মারবো না, আহতও করব না। হোয়াট? আর ইউ ম্যাড? আমি সিরিয়াসলি বলছি, ভেতরে থাকা বন্দীদের মুক্তর জন্য পালাতে সাহায্য করতে হবে, না হলে ওদেরকে কয়েক মিনিট লাগবে না মারতে। কি হেল্প লাগবে? ওদের জন্য সবকিছু করতে পারবো, তবুও যেন ওদের কেউ ক্ষতিগ্রস্ত না হয়, সবকিছু যেন ঠিক থাকে। আমার একটা জাহাজ লাগবে, একটা বড় ট্রাক আর একটা বিশেষ কয়েদি যে কিনা জেলখানাতে আটকে আছে, তাকে আমাদের লাগবে। কি? এত কিছু কেন? আর আসামি কেন লাগবে? আমি সব প্রশ্নের উত্তর দেই না, আর দিলেও রহস্য থাকে। সরাসরি কখনো উত্তর পাবে না। আপাতত যা বলছি তাই করো, না হলে একটা লাশের পার্সেল ব্যাংকের সামনে রেখে দিব, তোমরা তুলে নিও লাশটাকে। না না, সব ব্যবস্থা করব, কিন্তু এত কিছু ম্যানেজ করতে আমাদের অনেক সময় লাগবে। আমাদেরকে একটু সময় দিতে হবে। ওকে, ডিল ফাইনাল। আমরা অপেক্ষা করছি, তবে খুব তাড়াতাড়ি। আর কোনো রকম যদি আমার উপর হামলা হয় তবে সেটা তোমাদের জন্য অনেক খারাপ হবে। রাইফা ফোন কেটে দেয়। মেজাজ খারাপ করে সে বসা থেকে উঠে চেয়ার ধরে তুলে ছুঁড়ে মারতে যায়, কিন্তু জিসান এসে তাকে বাধা দেয়। সবাই এতক্ষণ প্রফেসর আর রাইফার কথোপকথন শুনছিল। জিসান বলল, দিন দিন চাহিদা বাড়ছে, এত প্রমাণ পাওয়ার পরও আমরা কিছুই করতে পারছি না। একটা সুযোগ দরকার, সবগুলোকে রাস্তার মাঝে এনে টাস টাস করে গুলি করব। এত উত্তেজিত হওয়ার কিছু নেই, আমাদেরকে ভেবে ভেবে কাজ করতে হবে। ওরা অনেক বুদ্ধিমান, আমাদেরকেও বুদ্ধিমান হতে হবে। পুলিশেরা আলোচনা করতে থাকে। এদিকে প্রফেসর হাসতে থাকে, কারণ মিলিয়ন মিলিয়ন ইউরো ছাপানোর জন্য ওদের এখনো অনেক সময় দরকার। আর পুলিশকে পাহারাতে রেখে ওদের কাজ চালিয়ে যেতে চায় প্রফেসর। এখানে থাকা প্রধান প্রবলেমই হলো পুলিশ। আর পুলিশকে যত বেশি ব্যস্ততায় রাখা যাবে তত বেশি ডাকাতদের লাভ। সে কারণে প্রফেসর ঠিক সময় ঠিক ঘুঁটিটায় কাজে লাগিয়েছে। পুলিশ এখন ওদের কাজ নিয়ে ব্যস্ত থাকবে। এর ফাঁকে ডাকাতেরা নিজেদের ইচ্ছে মতো সময় নিয়ে কাজ শেষ করবে। এটাই প্রফেসরের প্ল্যান। রাইফা বেশ গম্ভীর হয়েই সবকিছু ভাবছে। সে শুরু থেকে কি কি ঘটছে তা একটা সিরিয়াল মাথার মধ্যে সাজাতে থাকে। সে বিড়বিড় করে বলে, ডাকাতেরা ব্যাংকে এতদিন ধরে কি করছে? কেন নিয়র মতো হ্যাকার আর জেসিকার মতো চোর ডাকাত দলে আছে?
ওরা চাইলেই তো সবাইকে পালানোর সময় জিসমি রেখে চলে যেতে পারে। কেন ব্যাংকে আছে ওরা? তবে কি আমাদের মানে পুলিশদেরকে বোকা বানানো হচ্ছে? কিন্তু ডাকাতেরা চাইছে কি? আমাদের থেকে সময় নিচ্ছে। তবে সময় নিয়ে করছে কি ওরা? রাইফা বিষয়টা এখন ধরতে পেরেছে। পুলিশেরা বুঝে যায় ডাকাতেরা সময় নিয়ে কিছু একটা করতে যাচ্ছে। রাইফার মা নীরার জন্য চিন্তা করতে থাকে। রাইফার যতগুলো নাম্বার থাকে সবগুলোতে ফোন দিতে থাকেন তিনি, কিন্তু রাইফা তার কাজে ব্যস্ত থাকায় একবারও ফোন রিসিভ করতে পারে না। রাইফার মা তার নিজের ফোন চেক করতে থাকে। একটা সময় একটি নাম্বার দেখে তিনি থেমে যায়। একটি নাম্বার সে দেখতেই থাকে। নাম্বারটা থেকে রাইফা একদিন তাকে কল করেছিল, অর্থাৎ নাম্বারটা হলো প্রফেসরের। প্রফেসর সেদিন ব্লুটুথ অন করে রাইফাকে কল দিয়েছিল। রাইফা কার সাথে কথা বলে কিনা তা প্রফেসর শুনছিল। সেদিন রাইফা শুধু তার মায়ের সাথেই কথা বলেনি, সে পুলিশ হেডকোয়ার্টারে কথা বলে, যা প্রফেসর জেনেছিল। রাইফার মা ভাবে, রাইফা তো সেদিন আমার ফোনে এই নাম্বার থেকেই ফোন দিয়েছিল। ওর তো সব নাম্বারে ফোন দিলাম, ধরলো না। এই নাম্বারে ফোন দিই, হতে পারে এটাই তার নতুন নাম্বার, এটাতে ফোন দিই। রাইফার মা ভাবতে ভাবতে ফোন দিয়েই ফেলে। প্রফেসরের পাশেই তার ফোনটি রাখা ছিল। একটি কল আসে। প্রফেসর ফোনটা হাতে নিলেন। একটি অচেনা নাম্বার, তবুও সে রিসিভ করে। হ্যালো রাইফা, আমার কথা শুনতে পাচ্ছিস? নীরাকে তোর এক্স হাজবেন্ড নিয়ে গিয়েছে। আন্টি, আমি রাইফার বন্ধু। ও তো একটু পাশে আছে, আপনি অপেক্ষা করুন, কলে থাকুন, আমি নিয়ে যাচ্ছি তার কাছে। তুমি কে? মানে নাম কি তোমার? জি আন্টি, আমি নিলয়। রাইফাকে আমি চিনি, একটু লাইনে থাকেন, আমি ওকে ডেকে দিচ্ছি। প্রফেসর একটি বাড়ি থেকে বের হলো। বাড়িটাতে সে শুধু একাই থাকে, তবে সিক্রেট রুমে সে তার সব কম্পিউটার সেট করে রেখেছে। ব্যাংক থেকে কিছুটা দূরেই বাড়িটা। সে তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়। ফোন হাতে নিয়ে প্রফেসর পুলিশ ক্যাম্পে প্রবেশ করে। রাইফাকে খুঁজতে সে এগিয়ে যেতে থাকে, কিন্তু ক্যাম্পের সামনে থাকা সিকিউরিটি পুলিশগুলি প্রফেসরকে আটকায়। প্রফেসর বলে, আমি রাইফার পরিচিত, রাইফা আমাকে জানে। ওনার মা আমার কাছে ফোন করেছে, ইমার্জেন্সিভাবে রাইফার কাছে ফোনটা দিতে হবে। ওহ ঠিক আছে, আসুন। প্রফেসর এগিয়ে যায়। প্রফেসর মনে মনে একটা প্ল্যান সাজিয়েই পুলিশ ক্যাম্পে প্রবেশ করে। হাই সিকিউরিটি থাকা সত্ত্বেও প্রফেসর প্ল্যান করে ক্যাম্পে প্রবেশ করেছে, এটা ভাবতেও অবাক করার মতো। প্রফেসর রাইফার দিকে এগিয়ে যায়। রাইফা প্রফেসরের দিকে তাকিয়ে অবাক হয়েছে। সাধারণ কোনো পাবলিক এখানে আসতে পারবে না। সে কিছু বলার প্রস্তুতি নিয়ে এগিয়ে আসে, কিন্তু তার আগে প্রফেসর জানায়, আপনার মা ফোন করেছে আমার কাছে, নীরা নাকি তার আব্বুর কাছে আপনার এক্স হাজবেন্ড নিয়ে গেছে, এটাই বলল। এখনো তিনি কলে আছে, আপনি কথা বলুন। রাইফা প্রফেসরের কথা শুনে চমকে ওঠে। তাড়াতাড়ি প্রফেসরের হাত থেকে ফোনটা নেয়। প্রফেসরের প্ল্যান এবার শুরু হতে থাকে। প্রফেসর চারপাশে তাকায়। ক্যাম্পের মধ্যে ব্যাংক ডাকাত নিয়ে সমস্ত সেটআপ কম্পিউটার সে দেখতে থাকে। এটাই প্রফেসরের প্ল্যান ছিল। কিভাবে পুলিশ ডাকাতদের ধরার জন্য জাল বিছিয়ে রেখেছে তা দেখতে থাকে। এটাই প্রফেসর মনে মনে চাইছিল। পুলিশদের অবস্থান বুঝতে চাইছিল সে। এরকম একটা বড় সুযোগ সে পাবে তা কখনোই ভাবেনি। ওদিকে রাইফা ফোনে কথা বলতে থাকে ওপাশ থেকে। নীরাকেও এসে নিয়ে গেছে। আমি কাজে ছিলাম বলে আমি পাত্তা দিইনি, কিন্তু পরে যখন মনে হলো তুই বারণ করেছিলি, সে তার আগেই নীরাকে কোথায় যেন নিয়ে গেছে। আমি আসছি, আমাকে জানাওনি কেন? তোকে অনেকবার ফোন দিয়েছি, কিন্তু পিক করিসনি। তাই নিলয়ের নাম্বারে ফোন দিচ্ছিলাম। তুই কোথায়? নীরা কোথায়? ও ফিরেছে? চিন্তা করো না, আমি আসছি। আজ ওই লোকটাকে তো আমি মেরেই ফেলবো। আমার মেয়েকে এসে নিয়ে যায়, কত বড় সাহস ওর। রাইফা প্রফেসরের ফোনে কথা বলতে বলতে বাড়ির দিকে যেতে থাকে। রাইফার এক্স হাজবেন্ড এসে নীরাকে নিয়ে গেছে। রাইফার সাথে হাজবেন্ডের ডিভোর্স হয়েছে। রাইফা তার মেয়েকে নিয়ে একাই মায়ের সাথে থাকে। ডিভোর্সের সময় কোর্ট থেকে বলা হয়েছিল নীরার বাবা তাকে 15 দিনে মাত্র একবার দেখতে আসতে পারবে, কিন্তু 2 বার হয়ে গেছে সে দেখতে এসেছে। আর রাইফা তার হাজবেন্ডকে সহ্য করতে পারে না। এর পিছনে অবশ্য কারণও আছে। সে যাই হোক, রাইফার কাছে অর্ডার আছে, এমন হলে তার বরকে গ্রেপ্তার করতে পারবে সে। এদিকে প্রফেসর আশেপাশে তাকিয়ে পুরো সেটআপ সিস্টেম দেখে নেয়। জনি এগিয়ে আসে প্রফেসরের দিকে। প্রফেসরের কাছে এসে বলে, আপনি বাইরে চলুন, এখানে কোনো সাধারণ পাবলিকদের থাকা যাবে না, এটা সিকিউরিটি সিস্টেম রুম,
আপনি বাইরে আসুন। জনি প্রফেসরকে জোর করে বাইরে টেনে আনে, কিন্তু প্রফেসরের যেটা দরকার ছিল তা অনেকটাই জেনে ফেলেছে। এখন শুধু তার ফোনের অপেক্ষা। এটা তার এখন অপ্রয়োজনীয় কাজ। রাইফা বাড়িতে আসলো। ওর মা দরজার কাছে দাঁড়িয়ে আছে। রাইফা বাড়ির মধ্যে ঢুকতে ঢুকতে কোমর থেকে পিস্তল বের করে হাতে নিল। রাইফা এসেই ওর মাকে বলল, আমার মেয়েকে সে কখন নিয়ে গেছে? ওকে তো আজ আমি মেরেই ফেলবো। আরে শোন। রাইফা দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে। তখনই দেখে সোফাতে রাইফার হাজবেন্ড ও তার মেয়ে নীরা বসে আছে। রাইফাকে দেখে লোকটা বসা থেকে উঠে দাঁড়ায়। রাইফার রাগি চোখে তাকিয়ে এগিয়ে আসে তার দিকে। রাইফার মা রাইফাকে আটকায়। রাইফা এসে পিস্তল তাক করে ধরে বলে, তো সাহস কি করে হয় আমার মেয়েকে দেখতে আসার? সাহসের কি আছে? আমার মেয়েকে দেখবো। আর আমার বাধাটা কোথায়? আমার কাছে কোর্টের অর্ডার আছে তোকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার জন্য। আমি এসব মানি না। তোর মানা বা না মানার জন্য আমার কিচ্ছু যায় আসে না। বেরিয়ে যা, তোকে এরপর আর একটাও সুযোগ দেব না। ওকে, এরপর সুযোগ দেওয়ার দরকার নেই। এখনই আমাকে ধরে নিয়ে যাও। রাইফা হাত করা পরানোর প্রস্তুতি নিল, কিন্তু এমন সময় ওর মেয়ে এসে রাইফার হাজবেন্ডকে ডাক দেয়। উনি নীরাকে গিয়ে জড়িয়ে ধরে। রাইফা চুপচাপ কিছু সময় তাকিয়ে থাকে সেদিকে। হঠাৎ ওর মন কেমন যেন খারাপ হয়ে যায়। লোকটার সাথে যাই হোক, তিনি নীরাকে ভালোবাসে অনেক। লোকটার দিকে একবার তাকিয়ে রাইফা সেখান থেকে মন খারাপ নিয়ে চলে যায়। রাইফা বসে আছে সেই রেস্টুরেন্টে। কেউ নেই ওর। প্রচণ্ড মন খারাপ রাইফার। কখনো কেউ জিজ্ঞাসা করেনি কি হয়েছে। রাইফা তাই নিজের কাজটাকেই বেশি গুরুত্ব দিয়ে থাকে। রাইফা তার হাজবেন্ড ও নীরার ভালোবাসা দেখে মন খারাপ করে আছে। খারাপ অতীতগুলো ভাবতে থাকে। এমন সময় রাইফার পকেটে থাকা একটি ফোন বেজে ওঠে। রাইফা তাড়াতাড়ি রিসিভ করার জন্য পকেট থেকে ফোনটা বের করে। রাইফা কিছু সময় ফোনের দিকে তাকিয়ে থাকে, কারণ ফোনটা ওর না। কিন্তু কার ফোন সে চিনতেও পারছে না। মনে করার চেষ্টা করতে সে এখন ব্যর্থ। আবারও ফোন বেজে ওঠে। রিসিভ করতেই ওপাশ থেকে জানায়, হ্যালো মিস রাইফা, আমাকে চিনতে পারছেন? না, কে আর কোথায় ফোন করেছেন? আমি নিলয়, ওই যে রেস্টুরেন্টে আমাকে নিউজ রিপোর্টার মনে করা, মনে নেই? ও বলুন। আপনার হাতে যে ফোনটা আছে ওটা আমারই। আপনি কথা বলার সময় সাথে করে নিয়ে গিয়েছিলেন। বুঝতে পেরেছি। আচ্ছা, ওই রেস্টুরেন্টেই আসুন, আমি আসছি সেখানে। রাইফা ফোন কেটে দেয়। সে কফির অর্ডার করে বসে রইল। কিছু সময় পর প্রফেসর আসে সেখানে। রাইফাকে বসে থাকতে দেখে। অনেকটা বিষণ্ণ লাগছে তাকে। নিলয় মানে প্রফেসর এগিয়ে যায় রাইফার টেবিলের কাছে। বোকাশোকা দৃষ্টিতে তাকিয়ে থাকে রাইফার সামনে দাঁড়িয়ে। রাইফা ইশারায় বসতে বলে। প্রফেসর বসে সেখানে। রাইফা ফোন বের করে প্রফেসরের দিকে এগিয়ে দেয়। সরি, আমি ফোনটা তখন ভুল করে নিয়ে চলে গিয়েছিলাম। বুঝিনি এমন হবে। এই নিন আপনার ফোনটা। ইস ওকে। বাই। রাইফা কথাটা বলে সেখান থেকে উঠে যেতে চায়। প্রফেসর ওর ফোন হাতে নিয়ে রাইফার দিকে তাকিয়ে থাকে। যখনই রাইফা চলে যেতে যাবে, এমন সময় প্রফেসর বলে, আপনার মন খারাপ, আপনার মুখে একটুও মানায় না। আপনি গম্ভীর নন, আপনি হাসি খুশি থাকবেন। মন খারাপের কারণগুলো নিজের মধ্যে রাখবেন না। পৃথিবীতে তারা ডিপ্রেশনে পড়ে যারা মন খারাপ কারণগুলো পুষে রাখে। প্রফেসর কথাগুলো বলে থামলেন। রাইফা চুপচাপ প্রফেসরের দিকে তাকিয়ে থাকে। প্রফেসর একটা শুকনো হাসি দিলেন। রাইফা আবার চেয়ারে বসল। প্রফেসর এক দৃষ্টিতে রাইফার দিকে তাকিয়ে আছে। রাইফা অবাক হয়ে বলে, আমার মন যে খারাপ তা আপনি কি করে জানেন? চোখ দেখলেই বোঝা যায়। যার এত সুন্দর চোখ, সে চোখ মন খারাপ বিলসতা একদমই বেমানাম। আমার মন খারাপ নেই। মন খারাপের কারণগুলো জমা না রেখে বলে দিতেই তো হয়। এতে মন খারাপগুলো ছুটে পেয়ে গেল, আর সে ফিরে আসতে চায় না। পৃথিবীতে সবকিছু একটা নিজস্ব স্বাধীনতা পেতে চায়। কেউ বন্দী হয়ে থাকতে চায় না, হোক না সে কোনো পাখি কিংবা মন খারাপ। সবকিছুই মুক্ত করতে হয়, মুক্ত করতে শিখতে হয়, এনজয় করতে হয়, এনজয় করাটাও শিখতে হয়। সরি এত কিছু বলার জন্য। আপনি মন খারাপ নিয়ে থাকুন। প্রফেসর কথাটা বলে এক টেবিল থেকে উঠে গিয়ে আরেক টেবিলে গিয়ে বসলো। রাইফা কিছু সময় প্রফেসরের দিকে তাকিয়ে থাকে। প্রফেসর কফির অর্ডার দেয়। রাইফার কফি এখনো আসেনি। সে চুপচাপ প্রফেসরের দিকে তাকিয়ে থাকে।
প্রফেসরকে তার ভালো লাগতে শুরু করেছে। এত সুন্দর গুছিয়ে যে কথা বলতে পারে সে খারাপ হবে না। ডিপ্রেশনে থাকা মানুষটা যদি এই লোকটার সাথে কথা বলে তাহলে নিশ্চয়ই সে ভালো হয়ে যাবে। রাইফা প্রফেসরের প্রতি একটা বিশ্বাসযোগ্য অনুভূতি তৈরি করে ফেলতে যাচ্ছে। সে বসা থেকে উঠে প্রফেসরের টেবিলে তার সামনের চেয়ারে গিয়ে বসলো। রাইফা আর প্রফেসরের কফি চলে আসে। দুজন মানুষ চুপচাপ বসে থাকে। মিস্টার নিলয়, আপনি কি মাইন্ড হ্যাক করতে পারেন? মাইন্ড হ্যাক? সেটা কি রকম? জানেন না? তাহলে আমাকে যে হ্যাক করেছেন। তাই নাকি? তাহলে তো আপনাকে আমার কাছে রেখে দিতাম স্ট্রং পাসওয়ার্ড দিয়ে। পাসওয়ার্ডের নাম দিতাম আই লাভ ইউ। আপনি তো বেশ মজার ধরনের মানুষ। মন খারাপ ব্যাপারটা এক নিমেষেই যেন চলে গেছে। মন খারাপের কারণটা অনেক বিশাল। বলতে পারেন না, চাইলে চুপচাপ থাকেন। কি অদ্ভুত তাই না? যার সাথে একদিনের পরিচয় তাকে কতটা বিশ্বাসযোগ্য আর আপন মনে হয়, আবার যার সাথে বছরের পর বছর থাকা সত্ত্বেও বিশ্বাস করা যায় না, বোঝাপড়া ঠিক হয় না। কেন এমন হয়? আমার হাজব্যান্ড শাহিদ রহমান, সে আমাকে ভালোবাসতো কিন্তু ঠকিয়েছে। প্রথমে আমাকে অনেক ভালোবাসা দেখায়, পরে সে নিজেই প্রতারণা করে। আমাদের রিলেশনটা ছিল প্রেম করি। সে ছিল সিআইডি অফিসের একজন বিশাল বড় ফরেনসিক ডক্টর। আমার কাজই তো লাশ, রক্ত, খুন, অপরাধী এইসব নিয়ে দৌড়ে থাকা। প্রথম যখন ওর সাথে অফিসে দেখা হয়, দুজনের মধ্যে একটা অন্যরকম অনুভব তৈরি হয়। এরপর যতবারই ওর সাথে কাজ করেছি ততবারই যেন দুজন দুজনের কাছে আসার আহ্বান আমাদেরকে নতুন করে জানান দিয়েছে। একটা সময় আমরা বিয়ে করে ফেলি। বিয়ের 2 বছর পর নীরা আসে, কিন্তু সে আসার পর থেকেই শাহিন আমাকে খুব ইগনোর করত। আমাকে অবহেলা করে মানসিকভাবে শাস্তি দিত, কখনো কখনো আমাকে মারতও সে। এত কিছু নির্যাতনের পরেও আমি শাহিদের সাথে থাকি, কারণ একটাই, নীরা। নীরার মুখের দিকে তাকিয়ে আমি ওকে ছাড়তে চাইতাম না। কিন্তু একটা মানুষ কতটুকু ধৈর্য ধারণ করতে পারে আপনিই বলেন? যখন জানতে পারলাম তার নিজের বোনের সাথেই অবৈধ সম্পর্কে সে লিপ্ত, তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। নীরাকে সাথে নিয়েই তাকে ডিভোর্স দিয়ে দিই। লোকটাকে আমার একদম সহ্য হয় না। তাকে দেখলে আমার নিজেকে থামিয়ে রাখতে পারি না। ইচ্ছে করে তাকে শাস্তি দিতে যদি পারতাম, কিন্তু নীরাকে সে ভালোবাসে। এটাও কি দেখানো ভালোবাসা? কেন এমন হয়েছিল? মনে হয় আমার মধ্যেই কমতি ছিল, অনেক বেশি ভালোবাসা দিয়েও কমতি ছিল। রাইফা কথাগুলো বলে একটু থামলেন। প্রফেসরকে বিশ্বাস করে তার অতীতে ঘটা সবকিছু পটপট করে রাইফা বলে দিলেন। প্রফেসর কফির মগে চুমুক দিয়ে রাইফার দিকে তাকায়। রাইফা আরও বলে, আমি না আর নিতে পারছি না এসব। জানেন, সেদিন আপনার ফোন নিয়ে আমি চাকরিটা ছাড়ার জন্য উপরে ফোনও করি, কারণ আমাদের রিলেশনটা তো এই সরকারি কাজের মাধ্যমেই হয়েছিল। ডিভোর্সের পর সবাই এটার মজা নিয়েছে, তাই যখন আমার ভালো সময় আসে ঠিক সবাই যেন আবারও মজা করে এইসব কথা নিয়ে আমার সামনে তোলে। আমার কি করা উচিত? কি করলে আমি মুক্তি পাবো? মানুষ কেন এমন করে? পরিস্থিতি কেউ বুঝতে চায় না। সবাই শুধু নিজের চাহিদাটাই খোঁজে, সবাই শুধু সেটা পূরণ করার চেষ্টা করে। প্রফেসর এক দৃষ্টিতে রাইফার দিকে তাকিয়ে থাকে। রাইফার প্রতি একটা সহানুভূতিশীল দৃষ্টিতে চায়। কেমন যেন অন্যরকম অনুভব হতে থাকে তার। এই অনুভবের নাম এখনও অজানা। তবে রাইফাকে যে প্রফেসর পছন্দ করতে শুরু করেছে এটাতে সে নিজেও কনফিউজড। সে রাইফার কথাগুলো চুপচাপ শোনে, রাইফার প্রতি অচেনা টান অনুভব করতে থাকে। কিন্তু কেন এমন হচ্ছে প্রফেসর তা জানে না। গম্ভীর কড়া মানুষ প্রফেসর, কিন্তু তারও যেন মন গলে যাচ্ছে রাইফার প্রতি। চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। একটা জিনিস জানেন, মানুষ যাকে বা যা চায় তা পাওয়ার জন্য ব্যাকুলতা, অপমান, কষ্ট সহ্য করে থাকে। কিন্তু মানুষ এটা জানে না, যাকে সে চাইছে তার থেকে বেটার একজন আছে যে তাকে গুছিয়ে দিতে সক্ষম। জিনিস যেটা প্রয়োজন ঠিক সেটাই চাইতে হবে, যতটুকু সাধ্য আছে সে অনুযায়ী চাইতে হবে।
তাহলে মন খারাপ থাকবে না, আর না কষ্টও থাকবে। আপনি অনেক গুছিয়ে কথা বলেন। আপনাকে তো ঠিকভাবে চিনি না, অথচ মনে হচ্ছে কত আপন। কেউ তো কাউকে চেনে না, চিনে নিতে হয়। আমার মনে হয়েছিল আপনার সাথে কথা বললে আপনার ভালো লাগবে, তাই বলেছি। আপনি না চাইলে আর কখনো কথা বলবো না। আমি তো বারণ করিনি। যে ছেলে মন ভালো করতে পারে সে ছেলের কাছে মানুষে খুব গুরুত্বপূর্ণ, তা বেশ বোঝাই যায়। ওরা কথা বলতে থাকে, একসময় হাসতে থাকে দুজনেই। তারপর রাইফা আর প্রফেসর কথা বলতে থাকে। প্রফেসর রাইফাকে একটু একটু পছন্দ করতে শুরু করেছে। রাইফাও প্রফেসরের সাথে কথা বলে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছে। দুজনে অনেক সময় ধরে কথা চালিয়ে যায়। ওদিকে ব্যাংকে সাধারণ পাবলিকগুলো বেশ ভয় পেয়ে আছে, কারণ রায়ানের করা গুলির শব্দ সবাই শুনতে পেয়েছে। সবাই ভাবছে কাউকে মেরে ফেলা হয়েছে, তাই ভয়ে সবাই আতঙ্কে আছে। রাফু সবার সামনে এসে দাঁড়ায়। ভয়ে সবাই চুপসে আছে। রাফু সবার দিকে তাকায়, কেউ কোনো কথা বলছে না। রাফু বলল, সবাই ভয় পেয়ে আছে, ভয়ের কিছু নেই। আমার কথা না শুনলে সবাইকে শাস্তি পেতে হবে। এখানে থাকছো সবাই, তাই সবাই একটা রুলসের মধ্যে আছো। আমি তো বলেছিলাম কাউকে ক্ষতি করব না, কিন্তু তোমরা কথা শোনোনি। সবাইকে সুবিধা দিচ্ছি, সব কিছু এনে দিচ্ছি। সবাই থাকবে, খাবে, রিল্যাক্স করবে। কথাও দিয়েছিলাম কাউকে কোনো প্রকার ক্ষতি করব না, তবুও তোমরা আমার কথা মতো চলোনি। কারো কোনো প্রশ্ন আছে? কেউ কোনো কথা বলছে না। এখানে থাকা গুলির রহস্য শুধু রাফুই জানে। ও টিপের ডাকাতেরাও জানে না কোথায় আর কেন গুলি করা হয়েছে। তাই রাফুর এমন কথাগুলো শুনে জেসিকা অস্থির হয়ে যায়। তার আর সহ্য হয় না। সে রাফুর সামনে এসে দাঁড়ালো। রাফুর গেঞ্জি টেনে ধরে বলে, সমস্যাটা কি? প্রফেসর বলেছিল কাউকে মারা যাবে না, তুমি কেন গুলি চালিয়েছ? কাকে মেরেছো তুমি? হ্যাঁ, সমস্যা কি তোমার? আমরা কেন এসব জানি না? বলো সব কিছু। আরে এভাবে উত্তেজিত হয়ে কথা বলছো কেন? ছাড়ো। আমাকে এক্ষুনি সবকিছু বলো, কি হয়েছে? গুলি কেন চালিয়েছো? জেসিকা অনেক রেগেই কথাগুলো বলেছে। এজন্য রাফু তাকে সবার সামনে থেকে টেনে আনে একটি রুমে। সেখানে এলিনাও ছিল। এলিনা আর জেসিকা রাফুকে প্রশ্ন করতে থাকে। রাফু হাসতে হাসতে বলে, গুলিটা আমার কথা মতোই চালানো হয়। রায়ানকে বলেছিলাম মনিকাকে মেরে ফেলতে, সে ওটাই করেছে। কথা বলার এক পর্যায়ে সেখানে অনেকে প্রবেশ করে। রাফুর কথা শুনে সবাই রেগে যায়, কিন্তু রাফু ইনচার্জ হওয়াতে রাগটা কেউ প্রকাশ করতে পারছিল না। তবে জেসিকা সবার থেকে ভিন্ন। সে তো টাকা চুরির সময় পুলিশকে মেরে ফেলেছিল, তারপরই তো সে ফেরারি হয়ে যায়। প্রফেসর তাকে খুঁজে এনেছিল, তাই জেসিকার সবার থেকে রাগটা বেশি। সে ইনচার্জকে গুলি মেরে সোজা রাফুর কলার টেনে ধরে, চিৎকার করে বলে, কি প্রবলেম তোমার? এটা কেন করেছো? সবাইকে প্রফেসর বারবার বলেছিল যা কিছু হয়ে যাক না কেন কাউকে মারা যাবে না, রাগের বশে কিচ্ছু করা যাবে না। প্ল্যানের বড় অংশ এটাই ছিল। কলার ছাড়ো জেসিকা, রাগ উঠিও না। মনিকার কাছে ফোন ছিল, গোপনে ফোন চালাচ্ছিল সে। তার ফোনে মেসেজ এসেছিল। আমি সবাইকে ওয়ার্নিং দিয়েছিলাম ফোন কারো কাছে থাকলে সেটা দিয়ে দিতে আমার কাছে, কিন্তু মনিকা এটা করেনি। আমার কথা না শুনলে রাগ চড়ে যায়। মেরে ফেলেছি তাকে। তোমাকে তো ভুলের জন্য শাস্তি পেতেই হবে। নিও, প্রফেসরকে কল করো, এক্ষুনি তাকে সবটা জানাও। নিও, থামো। প্রফেসরকে এখন কিছু বলো। রাফুকে আটকে রাখে জেসিকা। নিও কিছুটা দূরে প্রফেসরকে ফোন দেয়। রিং বাজতে থাকে। প্রফেসর রিসিভ করে না, কারণ প্রফেসর তখনও রাইফার সাথে বসে আছে রেস্টুরেন্টে, আর বেশ ভালো লাগা নিয়েই দুজনে কথা বলছে। এর মধ্যে প্রফেসর ফোন চেক করলেও রিং ধরার সময়টা যেন তার এখন নেই। নিও ফোন দেয় কয়েকবার, কিন্তু রিসিভ হয় না, দেখে কেটে দিয়েছে। তবে এর মধ্যে মস্কো চলে আসে সেখানে। মস্কো এসে প্রশ্ন করে, কি হয়েছে এখানে? সবাই একসাথে চিৎকার চেঁচামেচি কেন করছো? কিছুই হয়নি, তোমরা সবাই যে যার কাজ করো। হয়েছে তো অনেক কিছুই, সবটা বলো। কি হয়েছে? বললাম তো কিছু না, যাও সবাই কাজ করো। তোমার ছেলে রায়ান একজনকে খুন করেছে। কি? সে কি পাগল হয়ে গেছে? পাগল হয়নি, রাফু তাকে অর্ডার করেছিল মারতে, সে খুন করেছে। আমি এটা মানতে পারছি না, কারণ আমি চেয়েছিলাম এখান থেকে ডাকাতি করে যত টাকা পাবো সেই টাকা দিয়ে এই দেশ ছেড়ে আমি আমার ছেলেকে নিয়ে চলে যেতে চেয়েছিলাম।
যেন আমার ছেলের আর অপরাধী জগতে না আসতে হয়। সেই জন্য আমি এই কাজে তাকে নিয়ে এসেছি। আমি অনেক বড় ভুল করেছি। এক বিপদ থেকে তাকে বাঁচাতে এনেছিলাম, এখন আরো বড় একটি বিপদের মধ্যে তাকে ফেলে দিয়েছি। রাফু, তুমি কাজটা ঠিক করনি। প্রফেসরকে তো সবটা বলতেই হবে। মস্কো সেখান থেকে চলে আসে, মনে মনে তার ছেলেকে নিয়ে কল্পনা করতে থাকে। ছেলেকে সে অপরাধী হতে দেবে না বলেই এখানে এনেছিল, অথচ কাউকে সে খুন করে আজ খুনি হয়ে গেছে। মস্কো ওর ছেলে রায়ানের দিকে যেতে থাকে। রায়ানের রুমের পাশেই ওয়াশরুম। খুঁজতে খুঁজতে মস্কো রায়ানের ওয়াশরুমে আসলো। রায়ান তখন গা থেকে ড্রেস খুলে পানি ব্যবহার করছিল। মস্কো যেন তখনও বিশ্বাস করতে পারছিল না রায়ান এমন একটা কাজ করেছে। তাই সে সরাসরি রায়ানের ওয়াশরুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করে। দেখে রায়ানের গায়ে হাতে রক্ত লেগে আছে, আর রায়ান সেগুলো পরিষ্কার করছে। মস্কো এটা দেখে নিজেকে আর সামলাতে পারেনি, সাথে সাথেই সেখানে অজ্ঞান হয়ে যায়। দরজার সাথে ধাক্কা লাগার ফলে রায়ান শব্দ শুনে পিছনে তাকালো, দেখে তার বাবা অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। তাড়াতাড়ি ছুটে এসে রায়ান মস্কোকে ধরে। মস্কোকে কয়েকবার জোরে বাবা বাবা বলে ডাকাতে সেখানে চিৎকার শুনে কয়েকজন চলে আসে। রাফুও সেখানে আসে। মস্কোকে ধরে সোফাতে নিয়ে শুইয়ে দেওয়া হয়। রায়ান তার চোখে হালকা পানি ছিটিয়ে দিতেই মস্কো চোখ মেলে তাকায়, কিন্তু মস্কো কথা বলতে পারে না। সে চুপচাপ শুয়ে থাকে। রায়ান কয়েকবার ডাক দেয়, কিন্তু মস্কো কোনো কিছুই বলে না। রায়ান বলার চেষ্টা করে, আমি মনিকাকে মারিনি, সে এখনো বেঁচে আছে। আমি তাকে মারতে পারিনি, সে ঠিকভাবেই আছে। কিন্তু রায়ান এগুলো বলতে গিয়েও থেমে যায়, কারণ পিছনে রাফু দাঁড়িয়ে আছে। রায়ান যা বলবে তা রাফু শুনে ফেলবে, আর এটা যদি রাফু শোনে তাহলে এখানে অনেক কিছুই ঘটতে পারে। এজন্য রায়ান চুপ হয়ে যায়। রায়ান সেখান থেকে চলে আসে। কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে রায়ান মনিকার কাছে আসে। মনিকা একটি সুরক্ষিত স্থানে আছে। ঔষধ, খাবার সহ অনেক প্রয়োজনীয় কিছু সে মনিকার জন্য আনে। মনিকার কাছে এসে বলে, চিন্তা করো না, সব ঠিকঠাক আছে। তোমার পা থেকে গুলিটা বের করতে হবে, আমি বের করে দিচ্ছি। না না, তুমি বের করো না। কেন, কি হবে? আরে তুমি কোনো ডাক্তার নাকি? শেষে অনেক সমস্যা হবে। আপাতত গুলি থাক, তুমি বের করো না। কিন্তু যন্ত্রণা হবে। ওকে দাঁড়াও, টেপ পেঁচিয়ে দিই যেন রক্ত বের না হয়, আর দেখছি কি করা যায়। তুমি চিন্তা করো না। রায়ান মনিকার পায়ে টেপ জড়াতে থাকে। ওদিকে মস্কো শুয়ে আছে। সে ঘুমের ঘোরে রায়ান মনিকাকে মারতে দেখছে। মনিকা বাঁচার জন্য চিৎকার করছে। মনিকাকে কোনো সুযোগ না দিয়ে রায়ান তাকে গুলি করে মেরে দেয়। মস্কো এমন স্বপ্ন দেখে লাফ দিয়ে ঘুম থেকে ওঠে। সে নিজেকে আর ধরে রাখতে পারছে না। নিজের মনে অনেক অপরাধবোধ কাজ করছে। মস্কোর উদ্দেশ্য আর প্রফেসরের কাজটা ছিল এক, কাউকে মারা যাবে না। আমরা ডাকাত, আমরা কোনো খুনি নই। আমরা টাকা নিয়ে হারিয়ে যাব, এরপর কেউ কাউকে চিনব না। টাকা নিতে গেলে খুন হবে, তবে খুন যেন না হয়, কাউকে যেন মরতে না হয়, সেই সবটা আমি দেখব। আর ভিতরে সবকিছু তোমরা সামলাবে, কাউকে মারা যাবে না। মস্কো মনে মনে ভাবছে। মস্কোর এমন কথাগুলো ভালো লাগে, তাই সে সবকিছু মেনে নেয়। কিন্তু এখানে আসার পর ওর ছেলের সাথে এমন কিছু হবে মস্কো তা ধারণাও করেনি। তাই সে বসা থেকে উঠে দাঁড়ালো। সে আর এই দলে থাকতে চায় না। সে পুলিশের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়ার জন্য বের হলো। সে বের হয়ে হাঁটতে থাকে। মেইন দরজার দিকে সে এগিয়ে যায়। সবাই তখন মস্কোকে জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছ তুমি? দরজা খুলতে। আমি আত্মসমর্পণ করব। আমি পুলিশদের কাছে যাচ্ছি। মস্কো, থামো, আমাদের কথাটা শুনো। কিছু শুনতে চাই না। মস্কো এগিয়ে যেতে থাকে সামনের দিকে। সবাই তাড়াতাড়ি মুখে মাস্ক পরে নিল। মস্কো এগিয়ে যেতে থাকে। সেখানে রায়ান চলে আসে। মস্কো গেট খোলার জন্য হাত রাখে সেখানে। গেটের সামনেই অনেকগুলো সিসি ক্যামেরা রাখা। পুলিশেরা সামান্য গেট খোলার শব্দ ও কম্পন দেখতে পায়। জনি স্থির হয়ে সবকিছু মনিটরে দেখতে থাকে। গেটের চারপাশে থাকা পুলিশগুলো তখন স্নাইপার গান রেডি করে গেটের সোজা রাখা দরজায় থাকে। গেট প্রায় খুলেই ফেলেছিল মস্কো, কিন্তু সেখানে থাকা রায়ান দৌড়ে এসে মস্কোকে ধাক্কা দিয়ে এক সাইডে দুজনে ছিটকে পড়ে যায়। পুলিশেরা মুখ দেখার আগেই সেখান থেকে কেউ একজন সরে যায়, মানে মস্কোকে সরিয়ে নেয় তার ছেলে। আহাদ মুখে মাস্ক পরে দৌড়ে এসে গেটের দরজা আটকে দেয়। পুলিশেরা আজ সবাই রেডি ছিল কিছু দেখার জন্য, তবে গেট আবারও ভিতর থেকে ডাকাতেরা বন্ধ করে দিল। ছাড়, ছাড় আমাকে। আমি আর এখানে থাকতে চাই না, আমাকে ছেড়ে দে। আরে কেন পাগলামি করছো তুমি? জানো কত বড় ভুল করতে যাচ্ছ? তুই খুনি,
আমি এখানে থাকবো না, পুলিশদের কাছে যাব। আরে কিসের খুনি আমি? শোনো, আস্তে করে বলি। রায়ান মস্কোর কানের কাছে মুখ নিয়ে যায়, খুব আস্তে গলায় বলল, আমি মনিকাকে এখনো মারিনি, ওর পায়ে গুলি করেছি। সে ব্যাংকের লকারের মধ্যে সেফ জায়গাতে সেভ আছে, চিন্তার কিছুই নেই, কেউ যেন না জানে। রায়ানের কথাগুলো শুনে মস্কো একটু শান্ত হয়, সে বসা থেকে উঠে দাঁড়ায়। রায়ান তখন তাকে জোরে জোরে বলতে থাকে, বাবা পাগলামি কেন করছো? এখানে থাকা সব কিছু আমাদের দেখতে হবে, রাপুর কথা আমাদের শুনতেই হবে, যদি কাউকে মারতে হয় তবুও শোনা লাগবে। আমরা টাকা নিতে এসেছি, টাকা নিয়েই এখান থেকে চলে যাব। রায়ানের কথা শুনে মস্কো সেখান থেকে চলে যেতে থাকে। সবাই তখন বুঝে যায় রায়ান মস্কোকে মানিয়ে নিয়েছে, মস্কো পাগলামি করবে না। কিন্তু মস্কো জানে রায়ান তাকে কি বলেছে, বাকিরা সেসব কিছুই শোনেনি। এদিকে জনি বুঝে ফেলেছে ভিতরে কেউ একজন আছে যে কিনা পুলিশের কাছে ধরা দিতে চায়, কারণ ক্যামেরার হালকা ভিতরের যতটুকু দেখেছে জনি, তাতে মনে হয়েছে কেউ একজন আসছিল আর তাকে আটকানো হয়েছে। জনি রাইফাকে ফোন দেয় না, কারণ জনি জানে রাইফা ক্যাম্পের পাশে রেস্টুরেন্টেই থাকবে। ওদিকে মস্কো বড় রকমের ধাক্কা থেকে নিজেকে সামলাতে থাকে, তবুও যেন অসুস্থতা তার পিছু ছাড়ে না। সে হাঁটতে গিয়েই শ্বাসকষ্টের কারণে নিচের দিকে পড়ে যেতে যায়। আবারও রায়ান এসে তার বাবাকে ধরে। মস্কো বলে, মুক্ত পরিবেশে দাঁড়িয়ে শ্বাস নিতে হবে আমার। আচ্ছা চিন্তা নেই, আমি ব্যবস্থা করছি। রায়ান বন্দীদের কাছে যায়। বন্দীদের মধ্যে যাদের এমন সমস্যা হচ্ছিল সবাইকে সে ধরে আনে। সবার কাছে অস্ত্র আর মাস্ক দিয়ে বলে, সবাই আমার সাথে ছাদে চলো, সবার জন্য বাতাস আর মুক্ত পরিবেশের ব্যবস্থা করেছি। তাহলে মাস্ক কেন পরেছো? চুপ, যা বলছি তাই কর। নে, মাস্ক পিস্তল নিজের কাছে রাখ, এবার কিন্তু তোকে মারবো। সবাই রায়ানের কথা মতো মুখে মাস্ক পরে নেয়। এক এক করে সবাইকে রায়ান ছাদে আনে। পুলিশেরা পাশের বিল্ডিং থেকে ছাদের উপর দূরবীন আর স্নাইপার গান জুম করে ছাদের দিকে ডাকাতদের দেখতে থাকে। ডাকাতেরা সবাই একই রকম পোশাক, মাস্ক, অস্ত্র নিয়ে ছাদে এসে দাঁড়ায়। এদের মধ্যে কে সাধারণ জনগণ আর কে ডাকাত তা চিনতে পারে না পুলিশ। ওদিকে জনি বেশ তাড়াতাড়ি রেস্টুরেন্টের মধ্যে আসে, রাইফাকে খুঁজে বার করে। রাইফা তখনও প্রফেসরের সাথে কথা বলছে। জনি দৌড়ে ওদের সামনে আসে। প্রফেসরকে দেখে জনি বলে, হ্যালো নিলয় ম্যাম, এখনই ক্যাম্পে চলুন, অনেক কিছু দেখানোর আর বলার আছে, জলদি চলুন। জনির কথা শুনে রাইফা আর সেখানে দাঁড়ালো না, দৌড়ে রেস্টুরেন্ট থেকে বের হয়। প্রফেসর বুঝে যায় গন্ডগোল হয়েছে, নিশ্চয়ই ও লোকেরা ভিতরে কিছু করেছে আর পুলিশ তা বুঝে গিয়েছে। প্রফেসর মনে মনে ভিতরে থাকা সবাইকে নিয়ে অনেক কথাই ভাবতে থাকে। প্রফেসর তাড়াতাড়ি রেস্টুরেন্ট থেকে বের হয়। সে নিজেও সেট আপ রুমে এসে বসে। তাড়াতাড়ি রাফুকে কল দেয় প্রফেসর। নিও জেসিকা এখন রাফুকে বলছে, প্রফেসরকে এসব ব্যাপারে কিছুই না বলতে, না হলে এখন সব কিছু আমাদের উপর পড়বে, ঝামেলা হতে পারে। প্রফেসর ছাড়া এখান থেকে আমাদের কেউ বের করতে পারবে না, সেজন্য মাস্কোর ব্যাপারটা কিছুই বলা যাবে না। রাফু প্রফেসরের ফোন রিসিভ করে। প্রফেসর বেশ খানিকটা উত্তেজিত গলায় প্রশ্ন করে, কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে কি? না, সব তো এখনো অবধি ঠিকঠাকই আছে। মস্কো আর রায়ান কয়েদিদের নিয়ে ছাদে গেছে, কারণ বন্দীদের মধ্যে অনেকজনের আলো বাতাসের একটু দরকার ছিল। বাকিটা ভিতরে সব ঠিক আছে। গুড, সব যেন প্ল্যান মতো চলে, আর কোনো ভুল যেন না হয়। ভুল করলে তার শাস্তি পেতে হবে। সব যেন প্ল্যানের মধ্যেই হয়। আমি বলে দেব কি করতে হবে। ওকে বস, চিন্তা নাই, আমরা সব দেখছি। দুজনে আরও কিছু সময় আলাপ করতে থাকে। ওদিকে পুলিশেরা দেখতে পায় ডাকাতেরা ছাদে এসে দাঁড়িয়েছে। বাইরের দিকে তাকিয়ে আছে সবাই। এক লাইনে পাশাপাশি দাঁড়িয়ে আছে ডাকাতেরা। রায়ানের পাশে মস্কো দাঁড়ালো। মস্কো আস্তে গলায় প্রশ্ন করে, সত্যিই তো? তুই মানিকাকে মারিসনি? সত্য। মনিকা? রায়ান কথাটা শেষ করতে পারে না, তার আগে আর্থ সেখানে চলে আসে, কারণ ওদের পাশেই আর্থ দাঁড়িয়েছিল, যার জন্য ওদের কথোপকথন কিছুটা শুনতে পায়। আর মনিকা যেহেতু ওর গার্লফ্রেন্ড ছিল, তাই মনিকার মারার কথা শুনে সে রেগে যায়। আর্থ ওর নিজের কাছে থাকা পিস্তলটি ওদের সামনে তাক করে ধরল। আর্থ বলে, কেউ এখান থেকে যাবে না, সবাই হাত উপরে তুলে নিচে বসে পড়ো, না হলে আমি কিন্তু সবাইকে গুলি করতে বাধ্য হব। গুলি? বাবা বসো।
রায়ান মস্কোকে সাথে নিয়ে হাত উপরে উঠিয়ে নিচে বসে পড়ে। রায়ানদের দেখা দেখিতে সেখানে থাকা বাকিরাও কিছু সময় ছোটাছুটি করে ওদের পিছনে এসে বসে। আর্ত বারবার রায়ানকে প্রশ্ন করে, মনিকাকে মেরেছিস? সত্যি কথা বল, না হলে আমি এখনই তোকে গুলি করে দিব আর বাকিদেরও মেরে ফেলবো। আর্ত পিস্তল তাক করে ধরতে থাকে। সবাই ভয়ে কাঁপতে থাকে, কিন্তু আর্ত তো জানে না এই পিস্তলে কোনো গুলিই নেই। সে শুধুমাত্র মনিকার খবর নেওয়ার জন্য এমন করছে। সে রেগেই এত কিছু করছে। মস্কোর দিকে একবার, আরেকবার রায়ানের দিকে পিস্তল ধরছে। অপরদিকে পুলিশেরা দূরবীনের সাথে ক্যামেরার মাধ্যমে জুম করে ছাদে ঘটা সবকিছু দেখতে থাকে। তারপর মস্কো আর রায়ান সহ সবাই আর্তের ভয়ে হাঁটু ভাঁজ করে হাত মাথার সাথে লাগিয়ে বসে থাকে। আর্ত সবাইকে পিস্তল দেখিয়ে ভয় দেখাতে থাকে। রায়ানের কাছে বারবার প্রশ্ন করে, মনিকা কোথায়? কে তাকে মেরেছে? সে কি বেঁচে আছে? দেখো, তুমি পিস্তল নামাও। চুপ শালা কামিনী, তোদেরকে সুযোগ পেয়েছি মেরে ফেলার। তোরা বুঝবি আমি কি করতে পারি। দেখো, তুমি কিন্তু ভুল করছো। রাখ তোর ভুল, আমি সবাইকে মারবো। আর পিস্তল তুলে রায়ান আর মস্কোর দিকে তাক করে গুলি চালাতেই যাবে। এমন সময় আর্তের বুকের এক পাশে এসে গুলি লাগে। আর্ত ছিটকে পড়ে মস্কোর কোলে। গুলিটা করেছে পুলিশ, কারণ পুলিশ ভেবেছে আর্ত ডাকাতদের কেউ হবে। তাই ডাকাত মানে আর্ত যেহেতু গুলি করতে যাচ্ছিল, তাই রাইফা এটা দেখার পর ফায়ারের অর্ডার দেয়। আর গুলিটা তখন যে আর্তের গায়ে লাগে। আর্ত মস্কোর দিকে এগিয়ে যায়। মস্কো তখন যেন দিশেহারা হয়ে পড়ে। ভুলবশত সে নিজের মুখ থেকে মাস্ক খুলে ফেলে। পুলিশেরা তখন বুঝে যায় ভুল করে তারা সাধারণ পাবলিককে গুলি করেছে। রাইফা চিন্তায় পড়ে যায়, কারণ ভুল করে বন্দীদের কাউকে মেরেছে সে। মস্কোর ফেস তারা ভালো করেই জানতো। সে কারণে মস্কোকে দেখে পুলিশ বুঝে যায় বন্দি একজন ডাকাতদের সাথে ঝামেলা করছিল, আর পুলিশেরা ভেবেছে সেটাই ডাকাত। তাই রাইফা গুলির অর্ডার করেছে। তারপর আর্তের গায়ে গুলি লাগার ফলে সে তখনই মারা যায়নি। মস্কো আর রায়ান তাকে ধরে ব্যাংকের মধ্যে আনে। রায়ান সবাইকে ডাক দেয়। ডাকাত টিমের সবাই একসাথে হয়। এসে দেখে আর্তের অবস্থা খারাপ। তবে রাফু বলে, চিন্তা নাই, তাকে সুস্থ করব। প্রফেসর আমাদের ট্রেনিং দিয়েছে কিভাবে এমন পরিস্থিতি সামলাতে হয়। চলো কাজ শুরু করি। রাফুর কথা শুনে সবাই একসাথে আর্তকে একটি বিছানায় শোয়ালো। সব রকম ব্যবস্থা চালু করলো আর্তকে সুস্থ করার। কিন্তু যতই ট্রেনিং করুক না কেন, প্র্যাকটিক্যাল জিনিসটা প্রথমবার সবার ভুল হবেই। আর্ত যেন আরও অসুস্থ হয়ে যায়। ওদিকে মনিকার অবস্থাও খুব খারাপ। সবাই হয়তো ভেবেছিল আর্ত তার গার্লফ্রেন্ডের নাম নেবে। আর্তের খারাপ কন্ডিশনের সময় সে শুধু ওর বর্তমান বউয়ের কথাই ভাবছে। বারবার তার কথা বলছে। নিজের বউকে দেখতে চাইছে আর্ত। মনিকা সেফ জায়গাতে শুয়ে আছে। ওর অবস্থাও ভালো না। পায়ে গুলি লাগার কারণে অনেক রক্ত ঝরছে। তার উপর পা থেকে গুলি বের করা হয়নি এখনো। রায়ান প্রথমে বের করতে চাইলেও মনিকার বারণে বের করেনি, যার জন্য আরও সমস্যা সৃষ্টি হচ্ছে। সে অসুস্থ হয়ে পড়েছে অনেক। মনিকা হঠাৎ বমি শুরু করে। গায়ে প্রচণ্ড জ্বর ওর। কোনো রকম গড়িয়ে গড়িয়ে মনিকা ওয়াশরুমে যায়। আর্তের কন্ডিশন ভালো না, কারণ পুলিশের এটা কোনো সাধারণ গুলি ছিল না। গুলির সাথে অনেক কিছু মিক্সড ছিল, যার জন্য আর্তের অবস্থা খারাপ হচ্ছে। ডাকাতেরা প্রশিক্ষিত হলেও কোনো কাজ হচ্ছে না। আর্ত বারবার বলছে, আমি আমার স্ত্রীকে দেখতে চাই, এখানে এনে দাও প্লিজ, আমি ওর সাথে কথা বলতে চাই। দয়া করে চুপ থাকো, তোমার পাকামির জন্যই আজ এইটা হয়েছে। আমরা তোমাকে সুস্থ করার চেষ্টা করছি। আমার ওয়াইফকে এনে দাও, কথা বলতে চাই। আর চিৎকার করতে থাকে। ওদিকে মনিকা একাই নিজেকে সুস্থ রাখার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ব্যাংকের মধ্যে আর তার মনিকা অসুস্থ হয়ে যায়। ওদিকে পুলিশ রাইফাও অসুস্থ হয়ে পড়ে হঠাৎ। তাকে ইমার্জেন্সিভাবে হসপিটালে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয়। রাইফার শ্বাস নিতে সমস্যা হচ্ছিল, কারণ তার মাথায় অনেক প্রেশার বেড়ে গিয়েছে। বাড়ার কারণ হলো সে এমনিতে একটা মেয়ে হয়ে অনেক দিক সামলায়। নিজের পরিবার, নিজের দায়িত্ব, একটা বড় পদের অফিসার হয়েছে, সব তো তাকেই সামলাতে হবে। তারপরে উপর পর্যায়ের মানুষের চাপ, মানসিক অবস্থা সব মিলিয়ে রাইফা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। আর্তকে গুলি করার অর্ডার রাইফাই দিয়েছে, যার জন্য পুরো মিডিয়া এখন পুলিশের উপর দোষ চাপাচ্ছে। সাধারণ পাবলিককে গুলি করার কারণে রাইফাকে সবাই বু অ্যাপ দিচ্ছে। রাইফা এ অবধি কোনো অপরাধী ছাড়া কাউকে টর্চার করেনি। প্রথমবার তার এমন বড় কোনো ভুল হলো।
এসব কিছু ভাবার কারণে সে প্রেসারে পড়ে যায়। রাইফা হসপিটালের বিছানায় শুয়ে আছে, সবাই সেখানে উপস্থিত। রাইফা বেশ কিছু সময় সুস্থতা অনুভব করে। সে বিছানার উপর বসে থাকে। হঠাৎ ওর কি মনে হলো কেউ জানে না। সে জনি জনি বলে কয়েকবার ডাক দেয়। জনি ভিতরে প্রবেশ করে। কি হয়েছে? কলের ব্যবস্থা করো, ডাকাতের সাথে কথা বলবো। যেহেতু এখন সবকিছু মিডিয়ার পর্যায়ে চলে গিয়েছে, তাই এখন আর্থকে আমাদেরই বাঁচাতে হবে। আমাদের মানে আমরা কি আর্থকে বের করে আনবো? না, এটা করলে সেখানে থাকা সবাই মারা যেতে পারে। এতে সমস্যা হবে অনেক। মিডিয়ার কারণে আর্থের ব্যাপারটা নিয়ে প্রচুর চাপ তৈরি হয়েছে। এখনই কলের ব্যবস্থা করো। রাইফার কথা শুনে জনি ডাকাতদের সাথে কথা বলানোর ব্যবস্থা করে। কয়েকবার রিং হয়। ওপাশ থেকে প্রফেসর কলটা রিসিভ করে। প্রফেসর কল ধরতেই রাইফা বলে, আর্থকে আমার চাই, এক্ষুনি লাগবে। আজকে তো দোয়াই যাবে না, তাছাড়া ওর কন্ডিশন খুবই খারাপ। আমরা কাউকে মারিনি, অথচ তোমার পুলিশেরা একজনকে মারলো। কন্ডিশন খারাপ, আর্থকে আমাদের বাঁচাতেই হবে। তাড়াতাড়ি আমাদের কাছে ওকে পাঠানোর ব্যবস্থা করে দাও। একটা উপায় আছে। কি উপায় বলো জলদি, তবে আহত ব্যক্তি যেন বাঁচতে পারে। তোমরা চাইলে মেডিকেল টিম পাঠাতে পারো ভিতরে, তাকে দেখে যাবে। চিকিৎসা শেষ হলে আমরা পাঠিয়ে দিব তাদেরকে। এটাতে রাজি থাকলে বলতে পারো। এটাই একমাত্র উপায় তাকে বাঁচানো। ওকে রাজি, আমি ব্যবস্থা করছি। রাইফা তাড়াতাড়ি ফোন কেটে দেয়। বসা থেকে উঠে দাঁড়ায় ও। জনি সহ বাকি পুলিশেরা জিজ্ঞাসা করে, কি হয়েছে? ওরা মেডিকেল টিম চেয়েছে, সেখানে পাঠাতে হবে। আহত ব্যক্তিকে বের হতে দেবে না ওরা। এটা ছাড়া আর কোনো উপায় নেই। মিডিয়ার ব্লু অ্যাপের থেকে এটা অনেক গ্রহণযোগ্য। ওকে, আপনি যা মনে করেন সেটা করুন। রাইফা হসপিটাল থেকে বের হয়। প্রফেসরের ডিল অনুযায়ী এখন কাজ করতে হবে তার, তাই সে বের হয়ে গেল দ্রুত। এছাড়া কোনো উপায় নেই তার কাছে। সে বাইরে আসে, মন ভালো করার জন্য একটি ফাঁকা জায়গাতে চলে যায়। কিন্তু জনিও সাথে সাথে বের হয়। রাইফা গাড়িতে উঠতেই জনিও আসে সেখানে। রাইফা বলে, কোথায় যাবে? তোমার সাথে যাব। তোমার পাশে এখন দাঁড়াতে হবে, ভেঙে পড়ো না। ওকে। ওরা দুজন একটি নির্জন জায়গাতে আসে। রাইফা গাড়ির সামনে এসে দাঁড়ায়। রাইফা নেমে একটু ফাঁকা জায়গাতে এসে দাঁড়ালো। জনি ওর কাছে এসে বলে, তোমার উচিত এখন তোমার মায়ের সাথে কথা বলা। দেখবে অনেক হালকা লাগবে, ভালোও লাগবে কথা বললে। জনির কথাটা রাইফার ভালো লাগে, তাই সে ফোন বের করে তার মাকে কল দেয়। রাইফার মা রিসিভ করে ফোন। মা, আমার কিচ্ছু ভালো লাগছে না, চাকরি ছেড়ে চলে আসব। কি বলিস? এরকম কেন কথা বলছিস? শোন, লাইফে ভালো খারাপ দুটোই সময় আসবে। জীবনটা শেষ করে দিতে হবে এমন তো না, ঘুরে দাঁড়াতে হবেই। অস্থির হওয়া যাবে না, সব কিছুর সমাধান হয়ে যাবে। শুধু ভালোবাসা দিয়ে লেগে থাকতে হবে। চিন্তা করিস কেন? আমার খুব একা লাগে, আমি পারছি না এভাবে থাকতে। সব ঠিক হয়ে যাবে, ঘাবড়ে যাচ্ছিস কেন তুই? আমি আছি তো। তোর যার সাথে কথা বললে ভালো লাগবে তার সাথে কথা বল, দেখবি হালকা লাগবে। বন্ধু, মা, মেয়ে, যার সাথে খুশি কথা বলে মজা পাবি, তাদের সাথে কথা বল। ওকে, তার আগে একজনকে বাঁচাতে হবে। শোনো, তোমার সামনে এগিয়ে যেতে হবে, কখনো একা থাকা যাবে না। একা আছো দেখেই এমন হচ্ছে। সামনে এগিয়ে সঠিক ভালোবাসার মানুষকেও খুঁজে নিতে হবে, তবেই তুমি ঠিক থাকবে। চিন্তা করো না, এগিয়ে যাও, সঠিক মানুষকে খোঁজো, দেখবে সব কিছু সহজ হয়ে গেছে। রাইফা ফোন কেটে দেয়। জনি এগিয়ে আসে তার দিকে। জনি পাশে গিয়ে বলে, ওই মেডিকেল টিমের সাথে আমাকেও ভিতরে যাওয়ার অনুমতি দাও। মানে তুমি কিভাবে যাবে? আমি ডাক্তার সেজে ভিতরে যাব, যেন কেউ না চিনতে পারে। ভিতরে কি হচ্ছে না হচ্ছে সব দেখে আসব। ওকে, তাহলে যাও, ভিতরে সব খবর জানতে হবে। আমাদের আরো প্ল্যান করতে হবে। এখন যাও ক্যাম্পে। তুমি রেস্ট নাও। না, আমাদের এখন এগিয়ে যেতে হবে। ওরা সেখান থেকে চলে আসে। ক্যাম্পে এসে বসে ওরা। ক্যাম্পে এসে জনি জিশান সাব্বিরকে ডাকে। সবাই টেবিলের সামনে এসে দাঁড়ায়। রাইফা চেয়ারে বসতে বলে। সবাই গোল হয়ে চেয়ারে বসে। রাইফা বলে, আমার একটা প্ল্যান আছে। কি প্ল্যান?
ডাকাতেরা মেডিকেল টিম চেয়েছে, আমরা মেডিকেল টিম পাঠাবো। দরকার আছে, কারণ আমরা বন্দীদের মধ্যে একজনকে মেরেছি, আর ডাকাত মেডিকেল টিম চেয়েছে। এর মধ্যে জনি থাকবে সেখানে, সে যাবে ওদের সাথে। এটাই কি প্ল্যান? না, আরও একটা প্ল্যান আছে। জনি, ব্যাগটা আনো। জনি একটা কাগজ আনে টেবিলের কাছে, এনে টেবিলের উপর মেলে দেয়। চার কোণা চারজন ধরে নিল। রাইফা বলল, ম্যাপের দিকে লক্ষ্য করো, দেখো ব্যাংকের নিচ দিয়ে ঠিক একটি ট্যানেল চলে গেছে। ওই ট্যানেল ব্যাংকের সোজা ওয়াশরুমের সাথে কানেক্ট, আর ওয়াশরুমে যে সাইড দিয়ে টানেলের সাথে মিশেছে সেখানে ফাঁকা জায়গা করা। ভিতর দিয়ে সামান্য দেওয়াল ভেঙে যাওয়া যাবে ভিতরে। দুজন পুলিশ থাকবে, ডাকাতের পোশাক পরা থাকবে সেই দুজন পুলিশের গায়ে। ডাকাতেরা তখন সবাই মেডিকেল টিমের কাছে থাকবে, কারণ পুলিশেরা যেহেতু ওদেরকে পাঠিয়েছে তাই ওদের থেকে ডাকাতেরা সরবে না। এর মধ্যে ওরা দুজন পুলিশ টানেল থেকে বেরিয়ে ওদের সাথে মিশে যাবে। ওদের সব খবর আমরা তখন ভিতর থেকে জানতে পারবো। দারুণ প্ল্যান, কিন্তু ওরা দুজন টানেলের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারবে তো? যদি পারে তাহলে এটা একটি শ্রেষ্ঠ প্ল্যান। সব তো ঠিক আছে, শুধু কাজ করতে হবে এবার। সেম পোশাক, সেম মাস্ক আর নকল বন্দুক নিয়ে দুজন সেখানে প্রবেশ করবে। আর তার আগে আরও আমাদের আলোচনা করতে হবে, সব যেন ঠিকঠাক মতো হয়, না হলে রিস্ক হয়ে যাবে সব কিছুতে। রাইফারা আরও প্ল্যান সাজাতে থাকে, যেন কোনো প্রকার কোনো কিছুতে ভুল না হয়। ভুল হলেই সমস্যা বাঁধবে বেশি। তখন ডাকাতেরা আরও সতর্ক হবে এবং ওই পুলিশদেরকে মেরেও ফেলতে পারে। তাই ওরা খুব সাবধানে কাজটি সমাধান করতে যাচ্ছে। এদিকে রায়ান আর মস্কো মনিকাকে দেখতে আসে। মনিকাকে অনেকক্ষণ হলো রায়ান দেখতে আসেনি। মেয়েটা এখন কেমন আছে রায়ান তা জানে না, তাই মস্কোকে সাথে নিয়ে সে মনিকার কাছে আসে। মনিকা থাকে লকার রুমে। লকার রুমের দরজা খুলে দেখে মনিকা সেখানে নেই, সেজন্য ওরা পাগল হয়ে যায়। রায়ান বলে, মনিকা কোথায়? ও তো এখানেই ছিল। সে পালিয়ে গেলে সব শেষ হয়ে যাবে। পালাতে দেওয়া যাবে না, খোঁজো তাকে। রায়ান আর মস্কো লকারের পাশে থাকা সব ঘরে ঘুরতে থাকে, কিন্তু মনিকাকে পাওয়া যাচ্ছে না। তারা বেশ উত্তেজিত হয়ে যায়। তারা খুঁজতে খুঁজতে মস্কো ওয়াশরুমের কাছে আসে। রুমের দরজা ঠেলে ভিতরে চোখ পড়তেই মস্কো দেখে মনিকা সেখানে পড়ে আছে। মস্কো রায়ানকে ডাকে। রায়ান দৌড়ে আসে সেখানে। ফ্লোরে মনিকাকে খুব অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখলো। মনিকা, কি হয়েছে তোমার? তুমি এখানে কেন? আগে ওকে ভিতরে নিয়ে চল, তারপর কথা বলিস। ওকে মনিকা, ওঠো আমার কোলে। মনিকাকে ধরে আনে লকারের মধ্যে। মস্কো মনিকার পায়ের দিকে তাকায়। অবস্থা খুব গুরুতর। মনিকার কন্ডিশন খারাপ দেখে মস্কো বলে, মনিকার চিকিৎসা দরকার, না হলে তাকে বাঁচানো যাবে না। অনেক জ্বর গায়ে, সাথে দুর্বল হয়ে পড়েছে। পা থেকে গুলিটা বের করতেই হবে। মনিকা, চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। গুলি বের করব, তুমি একটু সহ্য করো। মনিকা কোনো কথা বলে না। মস্কো রায়ানকে নিয়ে বাইরে আসে। মস্কো বলে, কি করবি এখন? প্রফেসর তো শিখিয়েছিল কিভাবে গুলি বের করতে হবে, চলো সেটাই করি। প্রফেসর কি তোমাকে আঙ্গুল দিয়ে গুলি বের করতে বলেছিল, তাই না? গুলি বের করার জন্য প্রয়োজনীয় আসবাবপত্র দরকার, তা আমাদের কাছে নেই। আছে তো, রাপুর কাছে আছে সব। কিন্তু সেখান থেকে নেবে কে? সে সাহস কারও নেই। তার উপর কত প্রশ্ন করবে রাফু। কেন এগুলো নিচ্ছি? রাফু তো জানবে এগুলো গুলি বের করার জন্য ব্যবহার করা হবে। জানি সাহস নেই কারো, তবে আমরা তো চুরি করতে পারি। চুরি করে সেসব আনবো। এছাড়াও তো কোনো পথ নেই। তবে এটা অনেক রিস্কের। রাফু বুদ্ধিমান, সে বুঝতেই পারবে। একটা আইডিয়া মাথায় এসেছে। কি বল? বাইরে থেকে যারা আসবে, মানে মেডিকেল টিমটা যেটা আসবে, ওরা তো গুলি বের করতেই আসবে। ওদের থেকে আমরা সেগুলো চুরি করব। তারপর সবার আড়ালে আমরা এসে মনিকার পা থেকে গুলি বের করব। সবাই তখন ব্যস্ত হয়ে থাকবে, খেয়াল করবে না কেউ। ওকে, এটা ঠিক আছে। আমি মনিকার কাছে যাচ্ছি। মস্কো মনিকার কাছে আসে। মনিকার মাথায় হাত রাখে। জ্বরে মনিকার গা পুড়ে যাচ্ছে। মস্কো বলে, চিন্তা করো না, আমরা সব দেখছি। ভাবছি না কিছুই, আপাতত শরীর খারাপ। ভাবতে হবে না, আমরা আছি। আর্তের গায়েও গুলি লেগেছে, পুলিশ গুলি করেছে, সব ঠিক হয়ে যাবে। আর্তের গায়ে গুলি লেগেছে?
কেমন আছে সে? সে ঠিক আছে? আমার আমার কথা ভাবছে তাই না? আমি এখানে যতক্ষণ ছিলাম আর্তের কথা ভেবেছি। সে এমন অবস্থায় আমার কথা ভাবছে। আমি ওর জন্য একটা চিঠি লিখেছিলাম, প্লিজ এটা ওর কাছে পৌঁছে দিও। আমি বেঁচে আছি জানলে ও অনেক খুশি হবে, ভালো লাগবে তার অনেক। সাধারণ গলায় রায়ানের দিকে চিঠিটা বাড়িয়ে দেয় মনিকা। মনিকাকে বলতে চেয়েছিল রায়ান, আর তো তোমার কথা না, তার বউয়ের কথা ভাবছে। কিন্তু মস্কো হাতের ইশারায় এখন বারণ করে। রায়ান চিঠিটা নিয়ে চলে আসে সেখান থেকে। কি আজব ভালোবাসা! একজন অসুস্থতায় অন্যজনের কথা ভাবছে, অথচ অন্যজন আবার আরও একজনের কথা ভাবছে। রায়ান চিঠি নিয়ে আর্তের কাছে আসে। গোপনে মনিকার চিঠি দিতে চাইছিল সে, কিন্তু যখন সে আর্তের কাছে আসে তখনই রায়ান মনিকার চিঠিটা নিয়ে আর্তের কাছে আসে। কিন্তু আর্ত তখন ফোনে কথা বলছিল। রায়ান চিঠিটা আর্তের কাছে দিতে যাচ্ছিল, কিন্তু সে বুঝতে পারে আর শুনতেও পারে যে আর্ত তার ওয়াইফের সাথে কথা বলছে ফোনে। আর আর্ত তার ওয়াইফকে বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মেডিকেল টিম আসবে। আমি এখান থেকে বের হয়ে তোমাকে নিয়ে অনেক দূরে হানিমুনে যাব, না হয় সেখানেই সেটেল হব। আর্তের কথা শুনে রায়ান অনেক মন খারাপ করে, কারণ মনিকা অসুস্থ থাকার সত্ত্বেও আর্তের কথা ভাবছে। কিন্তু আর্ত এখানে মনিকা নয়, বরং তার স্ত্রীকে নিয়ে অন্য দেশে চলে যাওয়ার প্ল্যান করছে। রায়ান আর তাকে চিঠিটা দিল না, সে ওখান থেকে চলে আসে। রায়ান চিঠিটা নিজের পকেটে রেখে দেয়। রায়ান মনিকার কাছে এসে দীর্ঘ একটা নিঃশ্বাস নেয়। মনিকা অর্ধেক অসুস্থ শুধুমাত্র আর্তের কথা ভেবে, আর আর্ত বউকে নিয়ে ব্যস্ত। হঠাৎ রায়ান, এমনকি সবাই শুনতে পায়, রাফু জোরে জোরে বলছে, তোমরা সবাই কই? এক্ষুনি আমার সামনে আসো। 1 মিনিটের মধ্যে সবাইকে সামনে দেখতে চাই। বন্দি যারা আছে সবাইকে সামনে এনে দাঁড় করাও। রাফুর কথা শুনে মস্কো আর রায়ান মনিকার থেকে চলে যায়। জেসিকা, মস্কো, রায়ান, মাহাত সহ সব টিম মেম্বার রাফুর সামনে হাজির হয়। রাফু সবাইকে লাইনে দাঁড়াতে বলে। রাফু সবাইকে বলে, মেডিকেল টিম আসার সময় হয়ে গেছে। আমাকে জানানো হয়েছে তারা এক্ষুনি চলে আসবে। তাহলে চলো আমরা ওদেরকে ভিতরে নিয়ে আসি। না, 1 মিনিট আগে আমার কথা সবাই শোনো। এখানে বন্দি আছে স্পেশাল কোনো মানুষ। এলিসা ছাড়া আর তো কেউ নেই। তাকে এখান থেকে দূরে রাখো, সবার থেকে লুকিয়ে রাখো, যেন কেউ বুঝতে না পারে এলিসা আছে। তাকে নিয়ে যাও। আরেকটা কথা, আমাদের মধ্যে কেউ মেডিকেল টিমকে আনতে যাবে না। তাহলে ওরা আসবে কি করে? বন্দীদের মধ্যে থাকা কয়েকজন মেডিকেল টিমদের বাইরের থেকে আনবে। ওরা সবাই অস্ত্র নিয়ে এগিয়ে যাবে, মেডিকেল টিম নিয়ে ভিতরে প্রবেশ করবে। আমরা তখনই দরজা আটকে দেব। এতে করে যদি পুলিশ গুলিও করে তাহলে আমাদের কোনো ক্ষতি নেই। গ্রেট প্ল্যান, কিন্তু কারা যাবে? রাফু আগে এলিসাকে সবার থেকে সরিয়ে ফেলে। তারপর 4 জন লোক সিলেক্ট করে মেডিকেল টিমকে আনার জন্য। সব কিছু রেডি হয়। এলিসাকে সেখান থেকে নিয়ে যাওয়া হলো। 4 জন লোক এগিয়ে যায় বাইরের দিকে মেডিকেল টিমকে আনার জন্য। ওদিকে পুলিশ ক্যাম্প থেকে রাইফা, জিসান আর সাব্বির সব কিছু ক্যামেরার সাহায্যে দেখতে থাকে। কিন্তু ওরা কেউ জানে না সবার উপর একটি ছোট্ট ড্রোন ক্যামেরা ঘুরে বেড়াচ্ছে। আর এটা থেকেই গল্পের মাস্টার মাইন্ড, দ্য কিং অফ মাইন্ড গেমার প্রফেসর সব কিছু দেখছে। কয়েকজন মেডিকেল টিমের সদস্য ব্যাংকের সামনে এসে দাঁড়িয়েছে। প্রফেসর ক্যামেরার সাহায্যে সব দেখছে। তখনই প্রফেসরের চোখ আটকে যায় মেডিকেল টিমের সদস্যদের মধ্যে থাকা জনির দিকে, কারণ জনিকে সে আগে থেকেই চিনত। আর জনি যে পুলিশ সেটা প্রফেসর জেনেছিল, রাইফাকে যেদিন ফোন দিতে দিয়েছিল। জনিকে দেখে প্রফেসর অনেক খুশি হয়। জনি তো মেডিকেল টিমের সাথে ভিতরে প্রবেশের জন্যই এসেছে, যা বুঝতে পেরে প্রফেসর বসা থেকে উঠে দাঁড়ায়। প্রফেসর গা থেকে কোট খুলে সেটা হাতে ঘুরিয়ে মজা করতে থাকে, নাচতে থাকে, গান গাইতে থাকে, শব্দ করে বলতে থাকে, ইয়েস ইয়েস, এটাই তো চেয়েছিলাম। প্ল্যানের একটা বড় দিক এইভাবে খুলে যাবে। আহা রাইপা, তুমি সবচাইতে বড় একটা ভুল করলে। প্রফেসরের এমন বলার কারণ আছে। সেটা হলো এখানে ডাকাতি করা মেম্বারদের প্রফেসর বেশ শক্তপোক্তভাবে ট্রেনিং করিয়েছে। সেখানে বলেছিল, যদি কোনো পুলিশ অফিসার আমাদের কাছে আসে তাহলে তাকে দিয়ে অনেক কাজ হাসিল করে নিতে পারবো। তখন আমাদের কাছে থাকবে ট্রাম্প কার্ড হিসাবে কতগুলো অপশন। প্রফেসরের কথাই আজ সত্যি হলো। পুলিশ অফিসার জনি প্ল্যান করেই ভুল করলো বড় রকমের একটি, যার ফায়দা এবার প্রফেসর নেবেই। প্রফেসর রাফুকে কল দেয়।
কিন্তু রাফু তখন মেডিকেল সদস্যদের অপেক্ষায় ভিতরে দাঁড়িয়ে আছে। সবার মুখে মাস্ক। প্রফেসর ব্যাংকের ভিতরে ক্যামেরার দিকে তাকায়, দেখতে পায় সবাই রেডি হয়ে আছে, সেজন্য উনি এখন আর ফোন দেয় না। জনি সহ মেডিকেল টিম ভিতরে প্রবেশ করে, তবে সবাইকে মেশিনের দ্বারা চেক করা হয়। কোনো অস্ত্র নেই, তবে মেশিনে সিগন্যাল দেয় এমন অনেক জিনিস ওদের কাছে ছিল, কিন্তু ওদের কেউ আটকায় না। প্রফেসর দেখে জনিকে ভিতরে প্রবেশ করতে। রাফু সবাইকে এক সাইডে আনলো, সবাইকে সারিবদ্ধভাবে বসতে বলল হাত উঁচু করে। মেডিকেল টিমের কাছে হাতের আংটি, চেইন, ঘড়ি সব কিছু ছিল, তবে জনির চোখে ফ্রেমের চশমা দেওয়া। চশমা একটু ব্লুটুথ সিস্টেম লাগানো আছে, যা কলের সাহায্যে ভিতরের সব খবর রাইফাকে বলতে পারবে। প্রফেসর আবারও ফোন দেয় রাফুকে। রাফু এবার কলের টিউন শুনতে পেল। রাফু জানে এখানে শুধুমাত্র প্রফেসর ছাড়া কেউ ফোন দেবে না। সে রিসিভ করে। প্রফেসর উপর থেকে আনন্দে উত্তেজিত গলায় বলে, রাফু, আমাদের প্ল্যানের বড় একটা টোপ তোমার সামনে এসে গেছে। কি হয়েছে? মেডিকেল টিমের মধ্যে চশমা পরা একটা ছেলে আছে, তাকাও ওর দিকে। ওর নাম জনি। সে কোনো সাধারণ মেডিকেল পাবলিক না। তাহলে কে সে? ও হলো পুলিশ, নাম জনি। মেডিকেল টিমের সাথে ছদ্মবেশে এসেছে। ওকে, এবার খেলাটা আমাকে করতে দাও, দেখি আমি ব্যাপারটা। রাফু ফোন কেটে দেয়। প্রফেসর সিসি ক্যামেরাতে দেখতে পায় সব। রাফু ফোন রেখে ওদের টিমদের ইশারায় একপাশে ডাকে, সবার আড়ালে ডেকে এনে বলে, শোনো সবাই, আমাদের প্ল্যানের কথা মনে আছে তো? যদি কোনো দায়িত্ব থাকে পুলিশকে, আমরা যদি এখানে পাই, তাহলে তাকে দিয়ে কি করতে হবে? এখানে পুলিশ আর কে আছে? একজন ছিল, সে এখন ব্যাংক ডাকাত। তাহলে আর কে? প্রফেসর জানালো, ওই যে চশমা পরা লোকটা, পুলিশের বড় অফিসার। ওর থেকে চশমা নিয়ে চশমার মধ্যে একটা অডিও চিপ লাগিয়ে দাও, যেন ও আর ওর অফিসের কে কি কথা বলছে তা প্রফেসর যেন শুনতে পায়। সব সাবধানে করবা, জানি ও বুঝতে না পারে। সব কিছু ঠিকঠাকভাবে হতেই হবে এইবার। ওকে, সবাই রেডি হও, কাজে লেগে পড়ো। ডাকাতেরা মেডিকেল টিমদের কাছে আসলো। সবার উদ্দেশ্যে রাফু বলল, আপনাদের মিশনে যেই সব জিনিস সিগন্যাল দিয়েছে সেইগুলো আমার চেক করতে হবে। কোনো অস্ত্র লুকিয়ে আছে কিনা ওদের থেকে সব কিছু খুলে নাও, আর সবার সঠিকভাবে সবাইকে চেক আউট করো। রাফুর কথা মতো মেডিকেল সদস্য ও জনিও সবকিছু খুলতে থাকে, মানে আংটি, ঘড়ি, চশমা, ব্রেসলেট, চেন ইত্যাদি জিনিস খুলে ডাকাতদের দিয়ে দেয়। ওরা সবাই ট্রেনিং প্রাপ্ত। জনির চশমা পেয়েই একটা অডিও ডিভাইস চশমার ঠিক হাতল সোজা করে লাগিয়ে দেয়। এরপর সেটা জেম কালারের সাহায্যে আঠা দিয়ে জোড়া লাগিয়ে দেয়। কাজটা এতটাই অল্প সময় ও দক্ষতার সাথে করা হয়েছে যেন সবাই ভাবছে ডাকাতেরা এসব চেক করছিল, কিন্তু না, তারা অডিও চিপ লাগাচ্ছিল জনির চশমাতে। সব চেক আউট করে সবার জিনিস যে যার কাছে পৌঁছে দেয় রাফু। জনির হাতে চশমা দিতেই জনি চশমাটা খতিয়ে খতিয়ে দেখতে থাকে, কারণ চশমাতে ব্লুটুথ সিস্টেম ডিভাইস লাগানো। সেটা ডাকাতেরা খুলেছে কিনা, আবার ডাকাতেরা কিছু করলো কিনা সব দেখতে থাকে। কিন্তু ডাকাতেরা এটা এতটাই নিখুঁতভাবে করেছে যে জনি ভালোভাবে দেখার পরেও বুঝতে পারেনি। জনি চশমাটা চোখে পড়ে নেয়। তারপর রাফু প্রফেসরের কাছে কল দেয়। প্রফেসর ফোন রিসিভ করে চুপচাপ বসে থাকি। রাফু প্রফেসরকে এমন চুপচাপ থাকতে দেখে প্রশ্ন করলো, কি ব্যাপার, চুপ কেন? কাজ হয়ে গেছে? একদম কমপ্লিট। ওকে, এবার কি করতে হবে বলে দিব, শুধু ওদের উপর নজর রাখো। ওরা কথা শেষ করে। ওদিকে এলিনা এলিসার সাথে দাঁড়িয়ে থাকে। এলিসা চুপচাপ বসে থাকে, আর এলিনা হেলান দিয়ে চোখ বন্ধ করে দাঁড়ায়। কল্পনা করতে থাকে সে চোখ বন্ধ করে। কল্পনাতে সে অনেক কিছুই অনুভব করে। চোখ বন্ধ করতেই তার মেয়ের মুখটা চোখে ভাসতে থাকে। এলিনার মেয়ে আছে একটি, যার কথা শুধুমাত্র জেসিকা জানে, কিন্তু জেসিকা কাউকে কিছু বলেনি। এলিনার সূক্ষ্ম একটি অতীত আছে, আর সে সবার থেকে এটাও লুকিয়েছে। এখানে থাকা সবার ব্যাকগ্রাউন্ড প্রফেসর জানে, নামটাও সবার মিথ্যে, ও ছদ্মবেশে রাখা হয়েছে। তারপর জনি দুজন ডাক্তারের সাথে ভিতরে এসেছে। এটা ডাকাতেরা ইতিপূর্বেই জেনে গেছে। এখন শুধু রাফু এটারই ফায়দা তোলার চেষ্টা করছে। আর্তের পাশে ডাকাতেরা সবাই উপস্থিত, শুধু নিও বাদে। এলিনা নিওকে এলিসার কাছে রেখে এসেছে। এলিসা চেয়ারে বসে আছে, নিওর হাতে অস্ত্র। এলিসার আশেপাশে ঘুরঘুর করছে সে। এলিসা আমতা আমতা স্বরে ভয় নিয়ে বলল, কিছু মনে না করলে তুমি কি অস্ত্রটা আমার থেকে দূরে রাখবে? আমার খুব ভয় করে এসব কিছুতে। কেন? আমার বাবা অনেক আগে থেকেই শিকার করতে বের হতেন।
বাবার সাথে তার বন্দুকও থাকতো। আমিও প্রায়শঃ বাবার সাথে শিকারে যেতাম। দুজনে অনেক জায়গায় ঘুরতাম। একদিন শিকারে যাই, সাথে বাবার বন্ধুও ছিল, কিন্তু শিকারের সময় ভুলবশত আঙ্কেলের হাত থেকে গুলি ছুড়ে যায় আর একজন সাধারণ মানুষের গায়ে গুলি লাগে। লোকটা সেখানেই মারা যায়। আমি ভয় পেয়ে সেখানেই জ্ঞান হারাই। সে থেকে বন্দুক দেখলে আমার অনেক ভয় করে। তুমি প্লিজ এটা দূরে রাখো। ওকে, ভয় নেই, দূরেই রাখছি। নিও কথাটা বলে বন্দুক হাত থেকে নামিয়ে দূরে রাখে। নিও একটা টেবিলের কাছে গিয়ে দাঁড়ায়। এলিসা একবার বন্দুকের দিকে তাকায়, আরেকবার তাকায় নিওর দিকে। হঠাৎ সে বসা থেকে উঠে দৌড়ে বন্দুকের কাছে যায়। বন্দুক হাতে নিয়ে সে নিওর দিকে তাক করে ধরে। নিও চমকে ভয় পেয়ে এলিসার দিকে তাকায়। এলিসা বন্দুক নিওর বুকে সোজাসুজি ধরে হাসতে থাকে। নিও ভয়ে বলে, এই কি করছো তুমি? বন্দুক নামাও, মজা করো না। কিসের মজা? তুমি না বন্দুকে ভয় পাও, কেন নিয়েছো? তোমাকে মিথ্যা বলেছিলাম। আমি বেশ ভালো মতোই বন্দুক চালাতে পারি। এখন বন্দুকে থাকা সব গুলি তোমার বুকে চালিয়ে দিব। তাই নাকি? নিও কথাটা বলে ওর কোমর থেকে একটা পিস্তল বের করে। এলিসার মাথায় ঠেকিয়ে বলে, চালাও আমার বুকে গুলি, দেখি কারটা আগে বের হয়। নিওর কথা শুনে এলিসা ভয় পেয়ে যায়। বন্দুকটা নিওর হাতে দিয়ে দেয় এলিসা। নিও কষিয়ে একটা চড় দেয় এলিসার গালে। এলিসা ছিটকে পড়ে সেখানে। নিও তাড়াতাড়ি টেবিলের উপরে থাকা টেলিফোনের তার ছিঁড়ে এলিসার কাছে আসে। এলিসার হাত তাড়াতাড়ি তার দিকে বেঁধে দেয়। এলিসা কাঁদতে থাকে। সে বুঝে গিয়েছে ভুল করে ফেলেছে। এখন কোনোভাবেই নিও তাকে বিশ্বাস করবে না। এদিকে রায়ান ডক্টরদের আশেপাশে ঘুরঘুর করছে। কিভাবে গুলি বের করছে তার সব কিছু মনোযোগ দিয়ে দেখতে থাকে। রায়ান গুলি করার সরঞ্জাম হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। সুযোগ বুঝে সে কয়েকটা জিনিস নিজের পকেটে ঢোকায়, কিন্তু দুর্ভাগ্যবশত রায়ান পকেটে সেসব কিছু ঢোকানোর সময় ভুল করে মনিকার চিঠিটা নিচে পড়ে যায়। রায়ানের থেকে কিছুটা দূরে এলিনা দাঁড়িয়েছিল। সে দেখে রায়ানের পকেট থেকে একটা কাগজ পড়ে গেছে। রায়ান আবারও পায়চারি করতে থাকে। এলিনা সুযোগ বুঝে চিঠিটা হাতে তুলে নেয়। সবার আড়ালে চিঠিটা খুলে সেখানে লেখা আর্থকে নিয়ে, আর এটা মনিকায় লিখেছে সেটাও উল্লেখ করা আছে। তখনই এলিনা বুঝে যায় মনিকা মরেনি, সে বেঁচে আছে। এদিকে রাফু জানে জনি কোনো ডাক্তার না, সে পুলিশ অফিসার, তাই মজা নিতে থাকে। ইচ্ছা করে জনির আশেপাশে গিয়ে দাঁড়াচ্ছে, বিরক্ত করছে। জনি আর্তের কাটা স্থান পরিষ্কার করে সরে যাচ্ছিল, কিন্তু তখনই রাফু ইচ্ছা করে জনিকে বলে, ডাক্তার স্যার, আপনি সেলাই করুন। কোথায় যাচ্ছেন? আপনি কতটা সুন্দর করে কাজগুলো করেছেন। আপনার সব কাজ সত্যি অনেক সুন্দর করেছেন, তাই আপনি নিজেই সেলাই করে দিন ক্ষতস্থানটা। রাফু ইচ্ছে করে এই কথাটা বলেছে, কেননা জনি কোনো ডাক্তার না, আর সেজন্যই ডাক্তারের কাজ রাফু ওকে দিয়ে করানোর দায়িত্ব নেয়। জনি রাফুর থেকে এমন কথা শুনে ঘামতে শুরু করে, কারণ সে পুলিশ, ডাক্তারের সেলাই কাজ সে পারে না। সে শুকনো একটি হাসি দেয়। রাফু আরও খোঁচাতে থাকে, তবে জনিকে ছাড়াও সে আর্তকে খোঁচাতে থাকে। তোমাকে বলেছিলাম সাবধান, পাবলিকদের সাথে খারাপ কিছু করো না। পুলিশও তোমার উপর নজর রাখছে। গিরি দেখাতে গেলে তো দেখো এবার কেমন লাগে। বলছি, ভাবিকে কি ডাকবো নাকি? তোমার বুকে এসে চুমু দিক, ঠিক হয়ে যাবে। আরে ডাক্তার স্যার, কাজ শুরু করুন, জলদি সেলাই করুন ক্ষতস্থানটা। বেচারা বউয়ের সাথে হানিমুন যেতে চায়। বুঝে যায় আর কোনো সুযোগ নেই, সবকিছু ওকেই করতে হবে। কিন্তু ও তো সেলাইয়ের কাজ পারে না, এখন কি করবে ভেবে পাচ্ছে না। হঠাৎ জনি খুব অসুস্থ হয়ে যায়, বুকে হাত দিয়ে বমি তোলার চেষ্টা করে। কষ্ট নিয়ে বলতে থাকে, আমি ওয়াশরুমে যাব। জনি প্রচণ্ড গা বমি দিতে শুরু করে। তাকে ওয়াশরুম দেখিয়ে দেওয়া হয়। ওদিকে প্রফেসর বাইরের ক্যামেরার সাহায্যে সব নজর রাখছে। হঠাৎ ওর ক্যামেরায় একটা ফুটেজের দিকে নজর চলে যায়। দুজন লোক পিছন দিয়ে টানেলের সাহায্যে ডাকাতদের একই রকম ড্রেস, মাস্ক, অস্ত্র নিয়ে ভিতরে আসতে থাকে। প্রফেসর একটু হাসলো, কারণ ব্যাংক লুট করার আগে নিও ও জেসিকাকে তিনি পাঠিয়েছিল ব্যাংকের মধ্যে। ওরা সবাই ওয়াশরুম ব্যবহার করেছিল। ওয়াশরুমে প্রফেসরকে তারা মেশিনের সাহায্যে জানায় কোনো কোনো সাইডের ট্যানেল আছে ব্যাংকের নিচে, আর সেটা সোজা কোনো জায়গা দিয়েই ব্যাংকের সাথে সংযুক্ত। জনি যে ওয়াশরুমে যায় সেটা সহজ একটি ট্যানেল, আর সেখানে প্রফেসর ইলেকট্রিক সেন্সার স্থাপন করে দিয়েছে, যা ভুলবশত ছোঁয়া মাত্রই সেখানে থাকা বা ট্যানেলের মধ্যেই সে মারা যাবে। আর যদিও কেউ সেটা ভেদ করে ভিতরে আসে, সেটার জন্য প্রফেসর আগে থেকেই প্ল্যান রেডি করে রেখেছিল। সে তাড়াতাড়ি রাফুকে কল দেয়।
রাফু তখনও আর্তের সাথেই ব্যস্ত। জনি ওয়াশরুমের ভিতরে যায়, আর ঠিক সেই ওয়াশরুমের নিচের টানেল দিয়ে দুজন পুলিশের লোক ভিতরে প্রবেশ করছে। জনি ওয়াশরুমে গিয়ে বলে, আর একটু হলে ধরা পড়তাম। কেন যে আগ বাড়িয়ে আর্তের কাজ করছি ডাক্তাররাই করতো, ভাগ্যিস অসুস্থতার নাম করে বেঁচে আসছি। রাফু শুনতে পায় ফোন বাজছে। সে তাড়াতাড়ি সবার থেকে সরে এসে ফোনের কাছে আসে, খুব সাবধানে ফোন রিসিভ করে। প্রফেসর রাফুর কল রিসিভেরই অপেক্ষা করছিল। পুলিশ যে একটা প্ল্যান করে মেডিকেল টিম ভিতরে পাঠিয়েছে সেটা প্রফেসর খুব ভালো করেই এখন বুঝতে পেরেছে, কিন্তু পুলিশ তো জানে না প্রফেসর খুব দ্রুত একজন খেলোয়াড়। তারপর প্রফেসর কল দেয় রাফুকে। রাফু ফোন রিসিভ করে। প্রফেসর তাকে বলে, দুজন পুলিশ টানেলের ভিতর দিয়ে ব্যাংকে প্রবেশ করবে, করতেও পারে, তবে আমাদের প্ল্যান বি মনে আছে তো? হ্যাঁ বস, সব মনে আছে। তাহলে অনুপ্রবেশকারী যেই থাকুক, সে আমাদের ড্রেস পরে আসার পর যখন দেখবে তাদের মাস্কের সাথে মিল নেই, তখনই তোমরা ওদেরকে ধরতে পারবে। তাড়াতাড়ি করো, মাস্ক চেঞ্জ করো জলদি। প্রফেসরের কথা অনুসারে রাফু মেডিকেল টিমদের ওখানে রেখে সবাইকে ডাকে, বন্দীদেরও আলাদাভাবে ডাকে। যে যেখানে থাকে সবাইকে ডাকা হয়। প্রফেসর ডাকার টিমদের বলে, জলদি রুম থেকে মাস্ক নিয়ে আসো, মাস্ক চেঞ্জ করতে হবে, কোনো প্রশ্ন না। জানোই তো এটা প্ল্যান বি, কেন এটা করতে হবে এটা নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পারছো, তাই সময় নষ্ট না করে এক্ষুনি শুরু করো কাজ। রাফুর কথা মতো সবাই যে যার মাস্ক চেঞ্জ করে নিল। বন্দীদেরকেও মাস্ক পাল্টে দেয়। অপেক্ষা এবার নতুন কিছু আগমনের। পুলিশেরা যে ভালো মতোই ফেসে গিয়েছে যে পুলিশেরা সেটা কিছুই জানে না। নিজেদের প্ল্যানে পুলিশেরা নিজেরাই ফেসে গিয়েছে। ডাক্তারেরা একটা রুমে ছিল, আর তার পাশেই ছিল ওয়াশরুম। জনি ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে কেউ নেই সে রুমে, কাউকে দেখছে না, শুধুমাত্র তাদের লোক ছাড়া। জনি মনে মনে বলে, ওরা কোথায় গেল সবাই? জনি বাইরে বের হয়। বের হয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে ব্যাংকের মধ্যে থাকা ডাকাতদের দিকে, কারণ জনি দেখতে পায় যে সবার মাস্ক চেঞ্জ হয়ে গেছে। জনি ভয় পায়, কারণ ওদেরই পুলিশ টানেলের মধ্য দিয়ে ভিতরে প্রবেশ করার কাজ শুরু করে দিয়েছে। পুলিশদের প্ল্যান তো ঠিক এটাই ছিল। সে অনেকটাই ঘাবড়ে যায়, তাড়াতাড়ি ব্যাংক থেকে বের হওয়ার চেষ্টা করে। ডাকাতেরা বন্দুক তাক করে ধরে ওদেরকে বাইরে বের করে দেয়। জনি বাইরে বের হতেই দৌড়ে রাইফার কাছে যেতে থাকে, কারণ রাইফাকে এখনই জানাতে হবে ভিতরে থাকা ডাকাতেরা মাস্ক চেঞ্জ করে ফেলেছে, আর যদি পুলিশেরা প্রবেশ করে তাহলে পুলিশদের মরতেই হবে। রাইফাকে এসে জনি বলে, টানেলের মধ্যে থেকে যারা ব্যাংকে প্রবেশ করছে ওদেরকে এখনই আটকাও, না হলে ওরা মারা যাবে। কেন? ভিতরে থাকা ওরা মাস্ক চেঞ্জ করেছে, পুরনো মাস্ক পাল্টে নতুন মাস্ক পরেছে তারা। যদি আমাদের পুলিশেরা প্রবেশ করে বিপদ হবে। হোয়াট? কিভাবে সম্ভব এটা? সিট। রাইফা জলদি প্রবেশধারীদেরকে কল দিতে থাকে, কিন্তু সেখানে সিকিউর ব্লক থাকায় কল কানেকশন যাচ্ছিলই না। একবার কল ঢুকলে আবার কেটে যাচ্ছে। ওদিকে পুলিশদের প্রবেশের মাত্র 2 মিনিট বাকি আছে, এখনই ওদেরকে থামাতে হবে, কিন্তু সেটাও সম্ভব হচ্ছে না। সিকিউর সিস্টেম নষ্ট করে প্রবেশ করতেই যাচ্ছিল, তখনই ওদের ফোনে কল চলে আসে। রাইফার কল তাড়াতাড়ি রিসিভ করে। জি ম্যাম, আমরা এখনই প্রবেশ করব, কিছু বলার থাকলে বলুন। তোমরা যত দ্রুত সম্ভব ওখান থেকে চলে আসো। ভিতরে থাকা ডাকাতেরা মাস্ক চেঞ্জ করেছে। তোমরা প্রবেশ করলে বুঝে যাবে তোমরা বাইরে থেকে গোপনে প্রবেশ করেছো। তোমাদের মেরে ফেলবে ওরা। জলদি চলে আসো। হোয়াট? মানে কিভাবে সম্ভব? কোনো কথা না, বের হয়ে আসো সেখান থেকে। রাইফা কল কেটে দেয়। বসা থেকে উঠে দাঁড়িয়ে সে চেয়ারে একটা লাথি দিল। জনি, জিসান আর সাব্বির সেখানে উপস্থিত। বিরক্ত নিয়ে রাইফা পায়চারি করছে। জিসান বলে, প্ল্যান ফেল কেন হলো? বুঝতে পারছি না ওরা কিভাবে আমাদের প্ল্যান সম্পর্কে বুঝে গিয়েছে। যেমনটা ভেবেছিলাম তা হলো না। কি করে বুঝতে পারছে ওরা? আমাদের সবকিছু উপর নজর রাখছে, কিন্তু কিভাবে? আমাদের সতর্ক থাকতেই হবে, কিন্তু রহস্য তো একটা আছেই। বুঝতে পারছি না ওরা কি করতে চাইছে। সবকিছু এমন ভাবে সাজাচ্ছে কি করে ওরা? পুলিশেরা আবারও আলোচনা করতে থাকে, কিন্তু কোনো কিছুই কাজ হচ্ছে না। তারা যা ভাবছে বা করছে সবকিছু ডাকাতেরা জানতে পারছে, আর সেজন্যই পুলিশদের সব প্ল্যান নষ্ট হয়ে যাচ্ছে। রায়ান ডাক্তারদের গুলি বের করার সরঞ্জাম চুরি করে সিক্রেট লকারের দিকে এগিয়ে যেতে থাকে। মস্কো আগে থেকেই সেখানে উপস্থিত ছিল। রায়ান খুব দ্রুত যেতে থাকে সেখানে, কিন্তু রায়ান জানে না ওর পিছু আরও একজন নিয়েছে। মুখে মাস্ক পরে একজন বন্দুক হাতে রায়ানের পিছু নিয়ে যাচ্ছে। রায়ান
লকারে প্রবেশ করে দরজা আটকাতেই যাবে, তখনই দেখে মুখোশধারী কেউ একজন এসে দাঁড়িয়েছে। রায়ান ভয় পায়, কারণ সে রাফু কিনা বা অন্য কেউ এটা জানে না রায়ান। রায়ান কিছু বলতে যাবে, তার আগেই মুখোশধারী মাস্ক খুলে ফেলে। সে হলো এলিনা। এলিনা রায়ানের দিকে পিস্তল তাক করে ধরে বলে, কি হচ্ছে এখানে? আমি জানি মনিকা বেঁচে আছে, তাই সবটা আমাকে বলো। ভিতরে আসো, আগে তাকে বাঁচিয়ে নিই, তারপর আমাকে যা খুশি করিও। সরো, আমাকে দেখতে দাও। এলিনা রায়ানকে ঠেলে ভিতরে প্রবেশ করে। মস্কো আর মনিকা চমকে যায়। মস্কো আমতা আমতা করে বলে, তো তুমি রায়ন এখানে? আমাকে দেখতে দাও, কি হয়েছে? মনিকা, তুমি তো বেঁচে আছো, রাফু তো তোমাকে মারতে বলছিল। রায়ান আমাকে মারেনি। কি হয়েছে বলো? ওর পায়ে গুলি লেগেছে। আমি তাকে না মেরে পায়ে গুলি করেছিলাম, গুলিটা এখনো বের করা হয়নি। কি এতদিন গুলি না বের করে আছো? সরো, আমি দেখছি। কিছু হবে না মনিকা তোমার। রায়ান, মস্কো আর মনিকা অবাক হয়, কারণ ওরা ভেবেছিল মনিকার কথা হয়তো রাফুকে সবটা এখনই জানাবে। কিন্তু না, এলিনা মনিকাকে হেল্প করতে ছুটে এলো। মনিকার কাছে এসে বসে এলিনা। রায়ান আর মস্কো ও মনিকার পাশে বসলো। মনিকার যেন খুশিতে কেঁদে ফেলে। ডাকাতেরাও যে তাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে, এটা দেখে সে অনেকটা খুশি। এলিনা গুলি বার করার চেষ্টা করলো। এলিনা মস্কোকে বলে, আপনি লকারের দরজার কাছে গিয়ে দাঁড়ান আর বাইরে থাকেন। একসাথে যদি সবাইকে মেশিং দেখে রাফু, তাহলে সে দেখার জন্য বের হবে, খুঁজতে আসবে সে। তাই আমরা দুজন এখানে থাকলেও রাফু অতটা ভাববে না। মস্কো ওর কথা শুনে পায়চারি করতে থাকে। রায়ান আর এলিনা মনিকাকে হেল্প করতে থাকে। মনিকার সাথে এলিনা অনেক কথা বলে। চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। গুলি বের হয়ে যাবে এখনই। আমি আর রায়ান সবটা জানি। ওর কাছে সব যন্ত্র আছে। আমি দেখেছি কিভাবে গুলি বের করতে হয়। আচ্ছা। ওরা মনিকাকে হেল্প করতে থাকে। মনিকা যন্ত্রণাতে কাতর। রায়ান ব্যান্ডেজ রেডি করতে থাকে, আর এলিনা গুলি বের করার কাজ শুরু করে দিয়েছে। এদিকে পুলিশেরা অনেক ক্লান্ত, কারণ মেডিকেল টিম পাঠানো থেকে শুরু করে বের হওয়া অবধি একটানা 30 ঘন্টা তারা কেউ ঘুমায়নি, আর সেজন্য অনেকটাই ক্লান্ত। উপর থেকে সবকিছু জেনে ওদের সবাইকে একদিনের জন্য রেস্টে পাঠানো হয়। তার মধ্যে রাইফাও ছিল। তবে ওর মধ্যে একটাই চিন্তা, পুলিশের সব প্ল্যান ডাকাতেরা আগেই কি করে জেনে ফেলেছে। তবে সেই প্রশ্নের কোনো উত্তর সে খুঁজে পাচ্ছে না। জনি আসে রাইফার কাছে। চলো আমার সাথে ডিনার করবে, দেখবে তোমার ভালো লাগবে। না, আমি এখন গিয়ে ঘুমিয়ে পড়বো, খুব ক্লান্ত লাগছে। তুমিও যাও, মজা করো, পার্টি করো, একদিন তো সময় আছে। ওকে। জনি মন খারাপ করে সেখান থেকে বের হয়। জনি একটি বারে চলে আসে। বারের মধ্যে অনেক মদের অর্ডার দেয় সে। একাধারে কতগুলো বোতল শেষ করে মাঝরাতে রাইফাকে কল করে জনি। রাইফা প্রথমে রিসিভ করেনি, কিন্তু বারবার কল আসায় সে পরে রিসিভ করে। রাইফা ফোন রিসিভ করে হ্যালো বলে, কিন্তু জনি আবার ফোন কেটে দেয়। জনি শুধু রাইফার ভালো বন্ধুও না, জনি রাইফাকে অনেক বেশি ভালোবাসে। জনি রাইফার কাছে থাকার জন্যই রাইফার সাথে একই ডিপার্টমেন্টে চাকরি নিয়েছিল, যার ফলে জনি রাইফার কাছাকাছি থাকতে পারে। জনি মাতাল হয়ে আবারও ফোন দেয়। কলে থাকা অবস্থায় জনির চশমাতে থাকা অডিও ডিভাইসের মাধ্যমে রাইফা ছাড়াও আরও একজনের ফোনে কল আসে, আর সেটা হলো প্রফেসরের ফোন। প্রফেসর কল রিসিভ করে। রাইফাও তখন কল রিসিভ করে। জনি মাতাল হয়ে ফোন কানে তুলে বিড়বিড় করে রাইফাকে বলল, রাইফা, তুমি কেন আমার সাথে ডিনার এলে না? কোনো পার্টিতে এলে না? আমি কি খুব খারাপ? জনি, তুমি নেশা করেছো? আবার সেই তোমার পুরনো কাহিনী শুরু করে দিলে। বাসায় যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি ঠিক আছি, তুমি কেন আমাকে এড়িয়ে চলো? তোমার তো এখন হাজব্যান্ড নাই, আমি তো তোমাকে পছন্দ করি। শোনো রাইফা, আমি শুধু তোমার জন্য আমার বউকেও ছাড়তে রাজি আছি। প্লিজ রাইফা, বোঝার চেষ্টা করো তুমি। শাট আপ জনি, নেশায় তুমি যাতা বলতে শুরু করেছো। তুমি ভুলে যেও না, আমি তোমার ফ্রেন্ড ও সিনিয়র অফিসার। রাইফা, আমার সব মনে আছে, কিন্তু কি করব, কষ্ট লাগে আমার। তুমি সব বুঝলেও আমার অনুভূতিটাকে কেন বোঝো না?
ওরা দুজন কথা বলতে থাকে। প্রফেসর কানে হেডফোন গুঁজে বিছানায় শুয়ে শুয়ে ওদের কথাগুলি শুনতে থাকে, কারণ জনির চশমাতে একটি অডিও ডিভাইস আটকানো আছে। সে কারণে জনি যা বলবে, ও ফোনের ওপাশ থেকে যা হবে, প্রফেসর সব কিছু শুনতে পারবে। প্রফেসর এখন বুঝে গিয়েছে রাইফাকে জনি পছন্দ করে, আর এই ব্যাপারটা রাইফাও জানে। সেজন্য এমন করে ওরা দুজন কথা বলছিল। রাইফা প্লিজ, তুমি আমাকে একটু বোঝো, তোমাকে ভালোবাসি আমি, কেন বুঝতে পারছো না? জনি, আমি তোমাকে কেবলমাত্র বন্ধু হিসেবেই দেখেছি, এর বাইরে কখনো বেশি কিচ্ছু ভাবিনি। প্লিজ জনি, এসব কথা বলো না আর। কেন বলবো না? শুনতে খারাপ লাগছে? আমারও লাগে। খুব কষ্ট হয় যখন তোমাকে নিলয়ের সাথে কথা বলতে দেখি। গতদিন আগে তোমরা ঘন্টার পর ঘন্টা রেস্টুরেন্টে বসে হেসে হেসে কথা বলছিলে, সেটাতে তো খারাপ লাগেনি। কি বলছো তুমি জনি? মাথা ঠিক আছে তোমার? না, আমার মাথা ঠিক নেই। রাইফা, তুমি কি নিলয়ের সাথে ফিজিক্যালি রিলেশনে যেতে চাও? বল আমাকে। জনির কথা শুনে প্রফেসর বসা থেকে উঠে দাঁড়ায়। নিলয় হলো প্রফেসর। নিলয়কে রাইফা চেনে। সে জনির মুখ থেকে এমন কথা শুনে চমকে ওঠে। রাইফাও চমকে যায়, রেগে যায় সে। রাগের বশে জনিকে থামাতে সে বলে, কি মনে হচ্ছে তোমার? হ্যাঁ, মনে হচ্ছে আমি নিলয়ের সাথে ফিজিক্যালি রিলেশন করব? তো হ্যাঁ, করব। হ্যাঁ, আমি নিলয়ের সাথে ফিজিক্যালি হতে চাই। আর কিছু শুনতে চাও তুমি? বলো, বলি আরো কিছু। রাইফার থেকে এমন কথা শুনে প্রফেসর বসা থেকে উঠে দাঁড়ায়। ঘাবড়ে যায় সে। দুইজন মানুষ তাকে নিয়ে আলাপ করছে, আর সেই আলাপে প্রফেসরের বারবার চমক হচ্ছে। প্রফেসর অবাক হয়ে রাইফা ও জনির কথা শুনছে। সে কি ভাবছে নিজেও এখন জানে না। শোনো জনি, আমার যা খুশি আমি তাই করব। যদি প্রয়োজনে নিলয়কে আমি ফিজিক্যালি ব্যবহার করি তাও করব। গেট লস, বেয়াদব ছেলে। ছি, তুমি এত জঘন্য কেন? রাইফা কথাটা বলে ফোন কেটে দেয়। প্রফেসর চিন্তিত হয়ে পড়ে, কারণ রাইফাকে সে মনে মনে পছন্দ করত, আর আজকে যা কথা শুনেছে সে নিজেই অবাক হয়ে গেছে। রাইফা ফোন কেটে দিয়ে কাঁপতে থাকে। ফোন কলে কথা বলতে শুনে রাইফার মা ওর রুমে এসে দাঁড়িয়েছিল। রাইফাকে মন খারাপ হতে দেখে তিনি এগিয়ে আসেন। রাইফাকে বলে, রাইফা, মন খারাপ কেন করছিস? দেখ, অনেকে অনেক কিছু ভাবতে পারে, বলতেও পারে, তবুও নিজের লক্ষ্যটাকে স্থির রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমাদের। আমি কিছু জানি না, আমি কি করতে হবে আমাকে? সামনে যদি কেউ তোকে ভালোবাসে, তোকে ভালো রাখতে পারে, কারোর সাথে মিশে যদি তুই ভালো থাকতে পারিস, তবে তোকেই বেছে নিতে হবে তোকে। ওকে মা, ধন্যবাদ। মা আর মেয়ে একে অপরের সাথে কথা বলে। রাইফাকে তিনি মানসিক সাপোর্ট দিতে থাকেন। এলিনা ডাকাতদের সব সদস্যদের ডাকে। রাফু জানিয়েছে পুলিশেরা আপাতত রেস্টে আছে, কেউ কোনো প্রকার এখন ঝামেলা করবে না। তাই এলিনা একটি প্ল্যান করে সবাই যেন মজা করতে পারে। এলিনার সামনে সবাই এসে উপস্থিত হয়। এলিনা বলে, সবাই তো জানি এখন পুলিশের ঝামেলা নেই, তাই চলো সবাই মিলে বিনোদনের জন্য কিছু করি। কি করব? চলো সবাই টিভি দেখি। টিভিতে কারো কোনো অতীত নিয়ে যদি ভিডিও রেকর্ড থাকে তাহলে সেগুলো দেখতে পারি। এতে আমরাও জানতে পারবো, তারও ভালো লাগবে। ওকে চলো, আমার একটা রেকর্ড করা ভিডিও আছে পেন ড্রাইভে, ওটা আমি সবসময় কাছে রাখি, তোমরা চাইলে দেখতে পারো। ওকে, সবাই আসো তাহলে টিভি দেখি। জেসিকা নিউইয়র্ক থেকে পেন ড্রাইভ নিল। টিভির সাথে লাগিয়ে অন করে সে। প্রথমে ছোটবেলার কিছু মজার দৃশ্য দেখতে পায়। সবাই আনন্দ পায়, কিন্তু এক জায়গাতে নিওর মা বাবার ভিডিও থাকে। তারা দুজন ঝগড়া করছিল, নিওকে অবহেলা করছিল তারা। এসব দেখে নিওর অনেক মন খারাপ হয়। নিও সেখান থেকে উঠে সরে এসে বসে, কিন্তু নিওর মন খারাপ দেখে লাইলি মানে জেসিকার মন আরও খারাপ হয়ে যায়। জেসিকা টিভি থেকে পেন ড্রাইভ খুলে নিল। তারপর রাগে সে বসা থেকে উঠে দাঁড়ায়। আর এই রাগটা সব রাফুর উপরে হচ্ছে জেসিকার, কারণ জেসিকা ভাবছে নিওর মন খারাপের সবকিছু রাফুর কারণেই হচ্ছে। জেসিকা কেন এমন ভাবছে তা বোঝা মুশকিল, কোনো যুক্তি নেই এমন ভাবনার। সে ভাবনার শেষ দেখেই ছাড়বে। জেসিকা নিজের রুমে আসে।
একটি বুলেট প্রুফ কোট সে ভিতরে পরে নেয়। তারপর পিস্তলে গুলি লোড করে সে রাফুর রুমের দিকে এগিয়ে আসে। রাফুর একটি ব্যক্তিগত রোগও আছে, তবে সে ব্যাপারে কাউকে কখনো বলেনি। রাফু সেই রোগের থেকে সুস্থতার জন্য একটি নির্দিষ্ট সময় ইঞ্জেকশনের দ্বারা ঔষধ নিয়ে থাকে। আজকে সেই ঔষধ নেওয়ার দিন। রাফু একটি বক্স থেকে ঔষধের ইঞ্জেকশন বের করছিল, তখনই দরজাতে কারো আসার জন্য পায়ের শব্দ শুনতে পায়। তাই তাড়াতাড়ি সে ঔষধ ডেকে ফেলে। জেসিকা রাফুর পাশে এসে দাঁড়ায়। রাফু তাকে প্রশ্ন করার আগেই পিছনের হাত থেকে পিস্তল বের করে রাফুর কপালে পয়েন্ট করে রাখে। গান পয়েন্ট সোজা করে জেসিকা বলে, কোনো কথা বলবে না, যা বলছি সেটাই করবে তুমি। যদি না শোনো এক্ষুনি তোমাকে গুলি করে মেরে ফেলবো। কি করতে হবে আমায়? মনিকা টেবিলে থাকা ফোন এগিয়ে দেয় রাফুর দিকে। রাফুকে বলে, প্রফেসরকে কল করো। রাফু প্রথমে রাজি না হলেও প্রফেসরকে কল করতে বাধ্য হয়। তারপর জেসিকা রাফুর কপালে পিস্তল চেপে ধরে। রাফু ফোনে রিং দেয় প্রফেসরকে। প্রফেসর ফোন রিসিভ করে। জেসিকা রাফুকে সব সত্য কথা বলতে বলে। রাফু গম্ভীর হয়ে প্রফেসরকে বলে, আমি মনিকাকে মেরে ফেলেছি। আমার কথা মতো রায়ান ওকে মেরে ফেলেছে। কি কি বলছো তুমি রাফু? মজা করছো? না, আমি রাফু কখনো তোমার সাথে মজা করব না, সত্যি বলছি। জানো, আমাদের ডাকাতির প্রথম ও প্রধান সবচেয়ে বড় ভুলের রুলসটাই ভেঙে ফেলেছো। তোমাকে কতটা বিশ্বাস করতাম জানো না রাফু? কতটা ভালোবাসতাম, বিশ্বস্ত ছিলে তুমি। আর তুমি এমন কাজটা কিভাবে করলে? আমি তো সবার থেকে তোমাকে বেশি ভালোবাসা দিয়েছি, ক্ষমতা দিয়েছি, তুমি কেন এমন করলে? প্রফেসর প্রচণ্ড ভেঙে পড়ে, কারণ রাফুকে সে নিজের মতো করেই ভেবেছিল। যেন বাইরের সব দিক প্রফেসর সামলাবে আর ভিতরে সামলাবে রাফু, যেন রাফুই সব দায়িত্ব নিয়ে করে। কিন্তু এটা সে ভেঙে ফেলেছে। প্রফেসর কিছুই বলে না, চুপচাপ ফোন হাতে নিয়ে বসে থাকে। রাফু বেশ কিছু সময় পর বলে, আমি জানি আমি অনেক বড় একটি ভুল করেছি, তাই আমাকে শাস্তি দিন। আমি শাস্তির যোগ্য, আর আমাকে শাস্তি না দিলে বাকিরা একটু ভুল করলেও তোমার উপর দোষ চাপাবে। সবাই তখন বলবে আমাকে কিছু বলনি কেন, বাকিদেরও কিছু বলবে না। আমি এটা শুনতে চাই না। আমাকেও শাস্তি পেতে হবে, আর তুমি সেটা দেবে। সব শাস্তি আমি মাথা পেতে নেব। রুলস যেই ভাঙুক না কেন, শাস্তি তাকে পেতেই হবে। রাফু এক নিঃশ্বাসে কথাগুলো বলল যেন। তারপর আবারও দুজনে চুপ হয়ে যায়। প্রফেসর গম্ভীর হয়ে বসে থাকে, আর রাফু ওপাশ থেকে কিছু শোনার অপেক্ষায় বসে রইল। রাফু ফোন রাখো, এই ব্যাপারে পরে কথা হবে। তারপর প্রফেসর কথাটা বলে ফোন কেটে দেয়। সে বসা থেকে উঠে পায়চারি করতে থাকে। রাফুকে নিয়ে আর প্ল্যান নিয়ে অনেক কিছুই ভাবতে থাকে। রাইফা ক্যাম্পে এসেছে। কাল রাতে ঘুম হয়নি ওর তেমন, কারণ জনি ওকে ফোন করে অনেক কিছুই বলেছে। রাইফাও চেয়ারে বসে জনির কথাগুলোই ভাবছিল। এমন সময় জনি এসে রাইফার পিছনে দাঁড়ায়। রাইফা জনিকে কিছু বলতে যাচ্ছিল, তার আগে জনি বলে, রাইফা সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে প্লিজ মাফ করে দাও। আমি কালকে নেশাতে অনেক কিছুই বলে ফেলেছি। আমি তোমাকে হার্ট করতে চাইনি, কখনো না, তাই প্লিজ আমাকে মাফ করে দাও। ঠিক আছে, বাদ দাও এখন এসব। চলো কাজে ফেরা যাক। নতুন কোনো প্ল্যান থাকলে বলো। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। চলো, প্রথম যেদিন ব্যাংক চেক করতে জেসিকো আর নিও এসেছিল ব্যাংকে, সেদিনের ফুটেজটা একটু ভালো করে দেখি। সেদিনের ফুটেজে কিছু একটা ছিল যা আমরা দেখতে পাচ্ছি না। সবাই ফুটেজটা ভালো করে দেখো। ওরা সবাই একসাথে সেদিনের ব্যাংকের ফুটেজ চেক করতে থাকে। শুরুতে দেখে ওরা একটি গাড়িতে করে ব্যাংকের সামনে আসে। ব্যাংকের সামনে গাড়িটা রেখে ভিতরে যায়। ভিতরের ফুটেজ থেকে তেমন কিছু জানা যায়নি। আবারও ওরা বাইরে আসে, গাড়িতে উঠে বসে, তারপর সেখান থেকে চলে যায়। এখানে একটা ভুল ডাকাতেরা করে ফেলে। গাড়ির নাম্বার প্লেট বোঝা যায়, তবে গাড়িটা যে ডাকাতদের এটা পুলিশেরা বুঝে গিয়েছে, কারণ পুলিশেরা জানে ডাকাতিটা গ্যাং ব্যাং নিয়ে করা হচ্ছে, আর গ্যাংয়ের সবাই এই গাড়ি ব্যবহার করেছে। তাই গাড়িতে সবার ফিঙ্গারপ্রিন্ট থাকবেই। এজন্য গাড়িতে কে কে ছিল, কে ব্যবহার করেছে, সবকিছু জানা যাবে। গাড়ির নাম্বার প্লেট থেকে খোঁজ নাও। গাড়িটা কার? গাড়িটা জেসিকারই। জেসিকাকে নিয়ে ডাকাত টিম বানানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবহারযোগ্য গাড়ি সবাই ব্যবহার করবে। সবার ফিঙ্গারপ্রিন্ট সেখানেই থাকবে। গাড়িটা খুঁজে বের করতে হবে। তাহলে তো আমাদের পরিত্যাগকে গিরির স্তূপে যেতে হবে। সাধারণত সেখানে এমন গাড়িগুলো বেশি থাকে, আর যদি গাড়ি খুঁজি আর থেকে থাকে আমরা পাবই। যাও খোঁজ নাও। সব রিপোর্ট আমার সামনে চাই।
রাইফা আর জনি কথা বলতে থাকে, কিন্তু ওদের কথা সব কিছু প্রফেসর শুনতে পারে, কারণ জনির চশমাতে তখনও অডিও ডিভাইস লাগানো ছিল, যার সাহায্যে প্রফেসর সব কিছু শুনতে পেরেছে। সে তাড়াতাড়ি ব্যাংকে ফোন করে। রাফু ফোন রিসিভ করে। সবাই উপস্থিত ছিল সেখানে। রাফু রিসিভ করতেই প্রফেসর বলতে শুরু করে, হানাপ কোথায়? ওর কাছে ফোন দাও। হানাফ, কোথায় তুমি? প্রফেসর তোমার সাথে কথা বলতে চায়। হ্যালো প্রফেসর, বলো। তোমাকে একটা গাড়ি পুড়িয়ে ফেলতে বলেছিলাম, সেটা কি পুড়িয়ে ফেলছো? হ্যাঁ বস, আমি তো পুড়িয়ে ফেলেছিলাম। কোন গাড়ি বলো তো? ঠিক মনে নেই, তবে নষ্ট করেছিলাম এটাই জানি। সত্যি করে বলো, না হলে তোমার শাস্তি পেতে হবে। হানাফ একটু চুপ হয়ে যায়, কারণ প্রথমে সে মিথ্যা বলে। সে কোনো গাড়ি নষ্ট করেনি। প্রফেসর তার চুপ থাকা দেখে বুঝে গিয়েছে হানাফ তাকে মিথ্যে বলেছে। প্রফেসর আবারও ঝাড়ি দেয়। ঝাড়ি শুনে হানাফ তখন বলা শুরু করে, আসলে আমি গাড়িটা নষ্ট করিনি, কিন্তু গাড়িটা ধ্বংস স্তূপের এমন জায়গাতে রেখে এসেছিলাম যা খুঁজে পাবে না কেউ। শাট আপ! জানো তুমি কি ভুলটা করেছো? গাড়িটা আমরা অনেক ব্যবহার করেছি, সেখানে আমাদের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে। পুলিশ এটাই খুঁজছে, আর পুলিশেরা একবার যদি এটা পেয়ে যায় তাহলে কি হবে জানো তুমি? আসলে ফিঙ্গারপ্রিন্ট কি? তোমাকে আমি পরে দেখছি। গাড়ি নষ্টের জন্য তোমাকে যে এক্সট্রা টাকা দিয়েছিলাম সেটা কি করছো? সেই টাকা আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। সরি প্রফেসর। তোমাকে ইচ্ছে করছে এখনই গিয়ে মেরে ফেলি। সামান্য লোভ সামলাতে পারো না তুমি? গেছো ব্যাংক ডাকাতি করতে। তুমি ক্যামেরার সামনে থেকে দূরে হও, তোমাকে এখন সহ্য হচ্ছে না। রাফু ফোন কেটে দেয়। তাড়াতাড়ি গায়ে কোট পরে সে রুম থেকে বের হওয়ার প্রস্তুতি নেয়। রাফু জানতো ওই গাড়িটা আসলে কারুর নামেই না, কারুর নামে রেজিস্ট্রেশনই করা নেই, শুধু জেসিকা বেশি করে ব্যবহার করেছে। সেজন্য গাড়িটাকে সবাই জেসিকার গাড়ি হিসাবেই দেখে, আর সেখানে ওদের সবার হাতের ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। প্রফেসর বাড়ি থেকে বের হতে যাচ্ছিল। এখনই ওর যেতে হবে গাড়ির ধ্বংসস্তূপে। সেখানে গাড়িটা খুঁজে বের করে নষ্ট করার পরিকল্পনা করতে হবে, নাহলে সবাই ধরা পড়ে যাবে। প্রফেসরের সাজানো প্ল্যান তখন নষ্ট হয়ে যাবে। প্রফেসর বেশ তাড়াতাড়ি রেডি হয়, দৌড়ে রুম থেকে বের হতে যাচ্ছিল। এমন সময় ওনার টেবিলে থাকা টেলিফোনটা বেজে ওঠে। প্রফেসর আবারও চেয়ারে বসে। ওপাশ থেকে রাইফা বলে, হ্যালো, আমাকে ভুলে গিয়েছো? আমি রাইফা বলছি। আমি কাউকে ভুলি না, আর এত সকালে হঠাৎ আমার কথা মনে পড়লো। বাহ, ভালো। তা কি দরকারে ফোন করলেন? কণ্ঠে কেমন উত্তেজিত ভাব, বেশ তারাই আছেন মনে হচ্ছে। তা টাকা নিয়ে কি ভাগার প্ল্যান করছো নাকি? যেটার জন্য ফোন করেছো ঠিক সেটাই বলো। একটা নিউজ দিতে ফোন করেছি তোমাকে। আমি চাকরি ছেড়ে দিচ্ছি। আমি আর এই দায়িত্বের মধ্যে থাকতে চাই না। আমি বিরক্ত হয়ে গেছি। হাস্যকর, সকাল সকাল মজা নেওয়ার কোনো দরকার নেই। আমি কোনো মজা করছি না, আমার পুরো কথা শেষও হয়নি। বলো, কি বলবে? আমি সত্যি চলে যাচ্ছি এখান থেকে, তাই যাওয়ার আগে একটা ডিল করার ছিল। আমি জানি এরপর এখানে কোন অফিসার আসবে। আমি আগে থেকেই সব ঠিক করে ফেলেছি। কে আসবে আমি তার নাম ডিটেলস সব দিয়ে যাব, তার দুর্বলতাও জানিয়ে দেব। শুধু আমি যাওয়ার আগে 8 জন স্টুডেন্টকে সেখান থেকে ছেড়ে দিতে হবে। আমি জানি তোমরা যারা আছো তারা খুব সূক্ষ্ম জায়গা থেকে শুরু করে বৃহৎ সব জায়গাতে প্ল্যান করে রেখেছো। আগে কি হবে, ব্যাংকে কে আসবে, এখানে পুলিশের সাথে কারা কারা কাজ করবে, সব কিছু তোমরা আগে থেকেই ভালো মতো স্টাডি করেছো, যার জন্য তোমরা কোনো ভুলই করছো না। আর আমরা যা প্ল্যান করেছি সেটা তোমরা জেনে ফেলেছো। কারণ একটাই, আমাদের মুভমেন্ট। আমাকে আর আমার সাথে থাকা সব অফিসারদের নিয়ে তোমরা আগে থেকেই প্ল্যান করে রেখেছো। তাই যখন আমি চলে যাব তখন তোমাকে অনেক প্রবলেমে পড়তে হবে। তুমি জানবে না সেই অফিসার কেমন হবে, কিন্তু আমি খুব গোপনে তোমাকে সব কিছু জানিয়ে দেবো। তুমি শুধু আমার কথা মতো 8 জন স্টুডেন্টকে ছেড়ে দিতে হবে। রাজি থাকলে বলো। আর আসি, মজা করছি না, অবশ্যই মাথায় রাখবে সব কিছু। আর জলদি বলো আমার ডিলের সাথে একমত কিনা। ডিলটা ভালো না, আমি একটা অফার করি। তুমি যদি থেকে যাও তাহলে আমি বাচ্চা ছেড়ে দিব, আর তোমার জায়গাতে যদি অন্য কেউ আসে তাহলে আমি সবাইকে মেরে ফেলবো। ওকে, সেকেন্ডটাতে রাজি।
আমার জন্য যদি কয়েকজন মুক্ত হয় তাহলে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ ব্যাপারে বলতে পারবো। আমার জায়গাতে কেউ যেন না আসে। প্রফেসর চুপ হয়ে যায়। প্রথমে যেন রাইফার কথা ওর বিশ্বাসই হচ্ছিল না, কিন্তু যখন এত কিছু বলেছে তখন প্রফেসর অনেকটাই রাইফার কথা বিশ্বাস করে ফেলেছে। প্রফেসর একটু ঘাবড়ে যায়, কারণ এটা সত্য যে রাইফার ব্যাপারে প্রফেসর অনেক বেশি স্টাডি করেছে, প্ল্যান সাজিয়ে রেখেছে। প্রফেসর তখন বলে, আচ্ছা আমি ঠিক 1 ঘন্টা পর তোমাকে জানাচ্ছি। ওকে, তোমার জন্য না হয় আমি 1 ঘন্টা অপেক্ষা করব, তবে মজা করে বিষয়টাকে উড়িয়ে দিও না। বাকিটা তোমার ব্যাপার। ওকে, 1 ঘন্টা পর কথা হবে। প্রফেসর ফোন কেটে দেয়। টেবিল ঘড়িতে সে অ্যালার্ম দিয়ে সেখান থেকে উঠে 1 ঘন্টা পর সে জানাবে রাইফাকে। রাইফা ফোন ঘেটে মনে মনে হাসতে থাকে, কারণ এটা ছিল রাইফার একটা বড় ধরনের প্ল্যান, আর প্ল্যানটা করেছে জনির সাথে। কিন্তু জনির সাথে কথাগুলো প্রফেসর তখন শোনেনি, কারণ প্রফেসর ব্যাংকে তখন হানাফের সাথে কথা বলছিল। এর মধ্যে জনি আর রাইফার মধ্যে কি কি কথা হয়েছে তা প্রফেসর জানে না। প্রফেসর বাড়ি থেকে বের হলো। বাইক চালিয়ে বেশ গতিতে বিশাল বড় গাড়ি স্তূপের এরিয়াতে প্রবেশ করে। রাস্তার আশেপাশে গাড়ি আর গাড়ি। একজন কেয়ারটেকার যেন সিসি ক্যামেরার মতো সব দিকে লক্ষ্য রাখছে। প্রফেসর গাড়ির দিকে নজর দিতে থাকে। কেয়ারটেকার বুঝতে পারে প্রফেসর গাড়ি খুঁজছে, কিন্তু এখানে থাকা গাড়ি এখন মালিকাধীন, তাই যদি কেউ গাড়ি খুঁজতে আসে তাকে চোরই ভাববে কেয়ারটেকার। কেয়ারটেকার এগিয়ে আসে প্রফেসরের দিকে। প্রফেসর তাকে দেখে বলে, আমার একটা গাড়ি আছে এখানে, সেটা দেখতে এসেছি। এখানে যত গাড়ি আছে কারো মালিক নেই। হাইকোর্ট থেকে মালিকাধীন লিস্টে গাড়িগুলো রাখা হয়েছে, তবে মালিকের গাড়ি থাকবে না, তাই যেখানে দিয়ে এসেছো চলে যাও। আমার সত্যি একটা গাড়ি এখানে আছে, গাড়িটা শুধু দেখতে চাই। চুপ, এখানে কোনো গাড়িতে তুমি স্পর্শ করতে পারবে না, বেরিয়ে যাও এখান থেকে। কেন এমন করছো? আমার গাড়ি না থাকলে কি আমি এখানে আসতাম? তুমি যাবে এখান থেকে। ওয়েট ওয়েট ওয়েট। প্রফেসর কথাটা বলে পকেট থেকে মানিব্যাগ বের করে। তারপর মানিব্যাগ থেকে কিছু টাকা কেয়ারটেকারের দিকে বাড়িয়ে দেয়, কিন্তু কেয়ারটেকার টাকার পরিমাণ খুব অল্প, সেটা বুঝতে পারায় আরও রেগে যায়। প্রফেসরের দিকে বন্দুক তাক করে ধরে। না, প্রফেসর ভয় পেয়ে না গিয়ে গাড়ি খোঁজার জন্য ভিতরে দৌড়ে চলে যায়। কেয়ারটেকারও প্রফেসরের পিছনে দৌড়াতে থাকে। প্রফেসর একটি গাড়ির পিছনে গিয়ে লুকায়, কিন্তু কেয়ারটেকার সেটাও দেখতে পায়। প্রফেসরের কাণ্ড দেখে কেয়ারটেকার এবার হাসতে থাকে। প্রফেসর গাড়ির মধ্যে শুয়ে থাকে। হঠাৎ সে অনুভব করে গাড়িটা দুলছে, এপাশ ওপাশ করে নড়ছে, কারণ কেয়ারটেকার ক্রেন দিয়ে গাড়ির উপরে উঠিয়ে দিয়েছে, আর জোরে জোরে হাসতে থাকে। কেয়ারটেকার বলে, বলছিলাম না তোমাকে চলে যেতে, এখন সারাদিন এখানে ঝুলে থাকবে? এ না না না, আমাকে নামাও প্লিজ, নামাও, আমার খুব ভয় করছে, নামাও ভাই প্লিজ। না, তোমাকে এখান থেকে থাকতে হবে। কেন মানাবো? যখন বললাম তখন তো শোনোনি আমার কথা। লোকটা কথাগুলো বলে ক্রেন এপাশ থেকে ওপাশে জোরে জোরে নাড়া দিতে থাকে। প্রফেসর ভয়ে চিৎকার দিতে থাকে, কিন্তু কেয়ারটেকার এটা দেখে আরও মজা পায়। হঠাৎ প্রফেসরের ফোন বেজে ওঠে। কোনো রকমে পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে তাকিয়ে দেখে রাইফার কল। সে প্রথমে রিসিভ করে না, কারণ সে এখন ওপরে ঝুলছে, নার্ভাস হয়ে আছে, শব্দ হতে পারে। সব মিলিয়ে প্রফেসর প্রথম কলটা রিসিভ করে না। রাইফা আবারও তাকে কল দেয়, কিন্তু এবার প্রফেসর সেটা রিসিভ করে। নিলয়, কোথায় থাকো? ফোন রিসিভ করো না কেন? মানে আসলে আমি একটু জগিংয়ে বের হয়েছিলাম। এত বেলা অবধি জগিং? হাসি পায় তোমার কথাগুলো কাজগুলো দেখলে। হাবা একটা। আচ্ছা শোনো। বলো। জগিং এর জন্য এত হাঁপাচ্ছ তাই না? যাই হোক, যা বলার জন্য ফোন করেছি। আজ রাতে আমার সাথে ডিনারে আসতে পারবা? সেই রেস্টুরেন্টে আসবে। আসবো। আমিও ঠিক এটা বলার জন্য তোমাকে মনে মনে স্মরণ করেছিলাম। বাহ, তাহলে ওকে, ফ্রেশ হয়ে না। বাই বাই। প্রফেসর ফোন কেটে দেয়। কোনো রকমে রাইফাকে সে বুঝিয়েছে ঝামেলাতে সে নেই। তাড়াতাড়ি ফোন রেখে ও চিৎকার করে বলে, ভাই আমাকে নামা প্লিজ, আমি আর আসবো না, গাড়িও চেক করবো না, সোজা চলে যাব। সত্যি তো? এরপর যদি তোমাকে দেখি তোমার খবর খারাপ আছে। না না, আর আসবো না, নামাও আমাকে। গাড়ির কেয়ারটেকার প্রফেসরকে নামাতে থাকে। কেয়ারটেকার নিচে এসে দাঁড়ায়।
গাড়ি নিচে নামতেই প্রফেসর ডিকি খুলে বাইরে বের হয়ে দেখে কেয়ারটেকার তার ট্রেনিং প্রাপ্ত কুকুর নিয়ে দাঁড়িয়ে আছে। প্রফেসর হেঁটে চলে আসার প্রস্তুতি নিতেই কেয়ারটেকার তার নিজের কুকুর লেলিয়ে দেয় প্রফেসরের দিকে। প্রফেসর দৌড়াতে থাকে। কোনো রকম করে সে পালিয়ে বাইকের কাছে আসে। তারপর সেখান থেকে চলে আসেন তিনি। নিওর মন অনেক খারাপ, কারণ একটু আগে ভিডিও দেখে এসেছে সে, আর সেখানে তার মা বাবাকে দেখেছে। নিও একটু টেবিলের সামনে বসেছে, মন খারাপ করে আছে সে। জেসিকা রাফুর রুম থেকে বেরিয়ে আসে। নিওকে খুঁজতে খুঁজতে সোজা নিও টেবিলের সামনে এসে দাঁড়ালো। নিওর মন খারাপ দেখে সে ওর সামনে গিয়ে বসলো। নিওর হাতে হাত রেখে ভালোবাসার দৃষ্টিতে তাকালো। জেসিকা নিওকে বলে, এভাবে বসে আছো কেন? মন খারাপ লাগছে? মন খারাপের কিচ্ছু নেই। ভালোবাসা হলো প্রতিটা মানুষের জীবনে একটা মনে দাগ রেখে যাওয়ার মতো। তোমার মা বাবা আজ তোমার সাথে নেই, তবুও তুমি তাকে ভালোবাসো। এই ভালোবাসাটাই হলো আসল ব্যাপার। জানি তাদেরকে তুমি মিস করছো, কিন্তু মিস করে যে মন খারাপ করছো, তারা কি চাইবে তুমি কখনো মন খারাপ করে থাকো? কখনোই না। আমি জানি না কি বলবো। কিছু বলতে হবে না তোমার। আমার দিকে তাকাও, আমি আছি তো তোমার সাথে। শোনো, ভালোবাসায় থাকলেই সবাই যে কাছে থাকবে এমনটা না। ভালোবাসা যখনই আসবে তখন সেটা আগলে রাখতে হবে। আমি তো তোমাকে দেখে রাখছি, আমি আছি, চিন্তা করো না। আর চিল মোডে থাকো। নিও কিছু বলে না। মনে পড়ে যায় সেদিনের কথা, যেদিন ওরা দুজন প্রথমবার একসাথে ব্যাংকের মধ্যে আসে, ব্যাংকটাকে ভিতর থেকে সবকিছু চেক আউট করতে আসে। সেদিন জানতে পারে নিও যে জেসিকার মা 2 দিন আগেই মারা যায়, আর জেসিকা তাকে জানিয়েছিল ব্যাংকের মধ্যে এসে। সেদিন নিও ঠিক এমন করে তাকে মন ভালো করার জন্য বলেছিল। নিও অনেক বুঝিয়েছিল তাকে। জেসিকা আপন করে নিয়েছিল নিওকে। আজকে ঠিক একইভাবে জেসিকা এসেছে নিওকে বোঝাতে। নিও জেসিকার দিকে তাকায়। জেসিকা নিওর মন ভালো করার জন্য অনেক কথা বলতে থাকে। রাফু পায়চারি করছে, বেশ অস্বস্তি লাগছে। রাফুর একটা অহেতুক অসুস্থতা আছে। সে চেয়ারে গিয়ে বসলো। চারপাশ কেমন যেন বিরক্ত লাগছে তার। কোনো কিছুই যেন তার ভালো লাগছে না। রাফুর মধ্যে এমন অসুস্থতা আছে যা ও কাউকে বলেনি। নিজের সাথে নিজে সব সময় যুদ্ধ করে চলে। শরীরের মধ্যে অসুস্থতা থাকার ফলে সে শারীরিক সমস্যার সাথে সাথে অসুস্থতার কারণে মানসিক সমস্যাতেও ভুগছে। সেজন্য কি না কি করে বসেও মাঝে মধ্যে কিছুই বুঝতে পারে না। এখন নিজের উপর কন্ট্রোল করতে পারছে না। সে উন্মাদের মতন রুম থেকে বের হয়। বন্দীদের কাছে এসে দাঁড়ালো রাফু। রাফু আসাতেই সবাই বসা থেকে উঠে দাঁড়ায়। রাফু চিৎকার করে কথা বলতে থাকে, তোমাদের কাউকে ছেড়ে দেব না, সবাইকে মেরে ফেলবো। সে চিৎকার করে কথা বলতে থাকে। আরিয়ার কাছে এসে দাঁড়ালো ও। আরিয়ার দিকে তাকাতেই আরিয়া ভয়ে মাথা নিচু করে নিল। রাফু আরিয়ার হাত ধরল। কোনো কথা না বলে সে আরিয়ার হাত টেনে ধরে নিজের রুমের মধ্যে নিয়ে আসলো। ভিতরে এনে দরজা আটকে দেয় রাফু। আরিয়া ভয় পেয়ে আছে। সে চুপচাপ শুধু রাফুর কাণ্ড দেখতে থাকে। রাফু আরিয়ার সামনে পায়চারি করতে থাকে। আরিয়া দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ায়। রাফু পায়চারি শেষ করে আরিয়ার সামনে এসে দাঁড়ায়। চুপ, কোনো কথা বলবে না। আমার ইচ্ছা আমি ধরে আনবো, তুমি কোথাও যাবে না, আমার সামনে থাকবে সব সময়। রাফু কথাটা বলে একটা দড়ি এনে আরিয়ার হাত দুটো একসাথে বেঁধে রেখে দেয়। আরিয়া তখনও ভয়ের দৃষ্টিতে তাকিয়ে আছে রাফুর দিকে। প্রফেসর বসে আছে নিজের রুমে। চারপাশে কতগুলো কম্পিউটার রাখা। সে চেয়ারে বসতেই টেবিলের সামনে থাকা টেলিফোনটা বেজে উঠল। প্রফেসর জানে এই টেলিফোনে রাইফার থেকে কল এসেছে। প্রফেসর তাড়াতাড়ি রিসিভ করে। ওপাশ থেকে রাইফা প্রফেসরকে বলে, হ্যালো মিস্টার, কেমন আছো? আমি সবসময় ভালো থাকি, তুমি? আমার কথা ছাড়ো, আমার ডিলের কি হলো সেটা বলো। ভেবে দেখলাম আমি 8 জন স্টুডেন্টদের ছেড়ে দিব। তাদের কি নাম? তাদের নাম জানিয়ে দিব, কিন্তু এই লিস্টে এলিসা থাকবে না। আমি জানি এলিসাকে তোমাদের চাই, কিন্তু এলিসাকে ছাড়া হবে না। রাইফা চুপ হয়ে যায়। রাইফার পাশে ইন্টারপোল অফিসার জিশান এসে দাঁড়ায়। এলিসার ছবি রাইফাকে দেখিয়ে ইশারায় বলে, এলিসাকে আমাদের চাই, তাই এই লিস্টে এলিসাকে ছাড়তে হবে। রাইফা প্রফেসরকে বলে, দেখো, আমাকে 8 জন স্টুডেন্ট দিতে হবে না, কিন্তু সেখানে এলিসার নাম রাখতে হবে, তাকে ছাড়তে হবে, কিন্তু আমার ওকে লাগবে। কি অফার? 8 জন স্টুডেন্ট অথবা শুধু এলিসা, যে কোনো একটা কিছুই চুজ করতে হবে। আর এলিসাকে যদি চুজ করো তাহলে বাকি 8 মেয়েরা সমস্যা হবে। একজন হয়তো মরতেও পারে, তাই এখন তোমার কাছে অফার দিলাম, বাকিটা তুমি জানবা।
রাইফা গম্ভীর হয়ে যায়। স্পিকার অন করাই আছে, জিসানেরা সবকিছু শুনছিল। সে রাইফার পাশেই ছিল। প্রফেসরের সাথে কথা অফ করে মিউট করে দিয়ে জিসানকে রাইফা বলল, কি সমস্যা শুনতে পাচ্ছ তো? সে কি বলল? আমাদের এলিসাকেই চাই। সে চলে আসলে ডাকাতেরা ট্রাম্প কার্ড হিসাবে কিছুই পাবে না। আমরা অ্যাটাক দেওয়ার পর কাজটা সহজেই করতে পারবো। কিন্তু এলিসা হলো ভিআইপি পারসন, তাকে একবার বের করতে পারলে আমাদের কাজ সহজ হবে। কিন্তু আমি এটা হতে দেব না। একজনের জন্য বাকি 8 জন স্টুডেন্টের ক্ষতি করতে আমি পারবো না। একজনের জীবন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বাকি জনেরগুলোও সেম। বললাম না এলিসাকে আমাদের চাই। মিউট শেষে রাইফা আবারও প্রফেসরের সাথে কলে কথা বলে। প্রফেসর ততক্ষণে একটা ব্ল্যাক কফি বানিয়ে ফেলেছে। পিসি কলে স্পিকার অন করে পায়চারি করতে থাকে। রাইফা হ্যালো বলতেই প্রফেসর আবারও চেয়ারে বসলো। প্রফেসর রিল্যাক্স মুডে উত্তর দেয়। ওপাশ থেকে জিসানদের চাপে পড়ে বেশ ভেবে কথা বলার প্রস্তুতি শুরু করে। তো কি ভাবলে, জলদি বলো। আসলে আমি তোমার ডিলে আসতে চাই। গুড, বলো কি চাও? 8 জন বাচ্চা নাকি শুধুমাত্র এলিসাকে চাও? যেখানে 8 জনের প্রাণের ঝুঁকি আছে, তাদেরকে রেখে একজন এলিসাকে নিবে? এলিসার বিপদও হতে পারে এখনো। এলিসাকে চাই, এলিসাকে ছেড়ে দাও। হাসছো কেন তুমি? আমাকে হাসির রহস্য মুখে নয়, কাজে বলে থাকি। তবে দুঃখের সাথে জানানো হচ্ছে যে তোমাকে কোনোটাই দেওয়া হবে না। প্রফেসর কথাটা বলে ফোন কেটে দেয়। রাইফা ও জিসান বোকার মতো তাকিয়ে থাকে কিছু সময় স্ক্রিনের দিকে। রাইফা বসা থেকে এবার উঠে দাঁড়ায়, মনে মনে বলে, আচ্ছা আমি কি কোনো ভুল সিদ্ধান্ত নিলাম? না না, ভুলের কি আছে? অফার তো সে দিয়েছে, তাহলে এখানে সমস্যা নেই। কিন্তু সে কেন ওভাবে হাসলো? রহস্যর সাথে কেন কথা বলল? সেটা একটা বড় রহস্যময় একজন। প্রফেসর একটি সিগারেট জ্বালায়। সিগারেটের টান দিয়ে বেশ আরাম করে চেয়ারে হেলান দিয়ে বসলেন তিনি। ডান হাতে সিগারেট, টেবিলের উপর একটি মানি হাইস্ট মাস্ক, গায়ে কালো কোট আর মুখে একটা রহস্যময় গাম্ভীর্য প্রকাশের মুচকি হাসি। হাসির রহস্য প্রফেসর মনে মনে ভেবেছে। রাইফা, তুমি তো জানো না, তোমার পুলিশেরা যদি 1 ধাপ বেশি ভাবে, আমি 5 ধাপ আগে ভেবে কাজ করব। তোমার থেকে শুধু শুনতে চাইছিলাম তুমি কাকে চাও। নাও মাই প্ল্যান ইজ, তোমার কল রেকর্ড আমি ভাইরাল করে দিব। একজন নিয়ে বাকিদের প্রাণের ঝুঁকি তুমি রাখতে পারো না। তোমরা পুলিশেরা চালাক, কিন্তু প্রফেসরের থেকে বেশি নাও। তোমার কল রেকর্ড ভাইরাল হলে পুলিশদের উপর জনগণ বিশ্বাস চলে যাবে, আর এটাই করব আমি। প্রফেসর কথাগুলো ভাবতে ভাবতে সিগারেট শেষ করে ফেলে। টেবিলের উপর একটি মোবাইল বের করে জেসিকাকে কল দেয় প্রফেসর। প্রফেসরের ফোন পেয়ে জেসিকা কিছুটা অবাক হয়, তাড়াতাড়ি রিসিভ করে। ইয়েস প্রফেসর। তোমাকে একটা কল রেকর্ড পাঠাচ্ছি। আমি গাড়ি থেকে প্রমাণ সরানোর কাজ করব। তুমি ওই রেকর্ডটা ততক্ষণ এমনভাবে ছাড়বে যেন সেটা পাবলিশ হয়, ভাইরাল হয়। কিসের রেকর্ড? শুনলে বুঝতে পারবা। ওকে প্রফেসর। প্রফেসর জেসিকার কাছে কল রেকর্ডটি পাঠিয়ে দেয়। জেসিকা নিওর সাহায্যে নিউজ চ্যানেলে কল রেকর্ডটি পাঠিয়ে দেয়। রাইফা এলিসাকে চায় 8 জন বাচ্চাকে ছেড়ে, এটা নিউজ চ্যানেলে বলতে থাকে। প্রফেসর বাড়ি থেকে বের হলো। প্রফেসর ওই গাড়িটাকে খুব ভালো করেই চেনে। সে আবারও বাইক চালিয়ে সেই গাড়ি স্তূপের কাছে আসে। খুব ভালোভাবেই আশেপাশে দেখে নেয় কেয়ারটেকার আছে কিনা, সবকিছু চেক করে ভিতরে প্রবেশ করে। লাল রঙের গাড়ির সারিতে সে পৌঁছে যায়। প্রফেসর গাড়িটাকে একটি চিহ্ন করে রেখেছিল, এজন্য চিনতে অসুবিধা হয় না। যদিও ভাগ্যক্রমে গাড়িটা এখনো গাদা স্তূপে রাখা হয়নি, ফাঁকা জায়গাতে পড়ে আছে, একটি ধ্বংসবাসের থেকে কিছুটা দূরে রাখা। প্রফেসর গাড়ির মধ্যে প্রবেশ করে। হাতে একটি অ্যামোনিয়ার বোতল, যেটা দিয়ে সব হাতের ছাপ তোলা যায়। প্রফেসর যেখানে যেখানে হাতের ছাপ পাওয়া যাবে সেখানে সেখানে অ্যামোনিয়ার জল লাগিয়ে দেয়। তারপর টিস্যু পেপার দিয়ে সবকিছু পরিষ্কার করে ও মুছে ফেলে দেয়। প্রফেসর বোতলটা জানলা দিয়ে বাইরে ফেলে দেয়। বের হয়ে আসার আগে সে তার কোটের পকেট থেকে একটি বোতাম বের করলো। সেটাও একটি কোটের বোতাম, আর এটা অন্য কারো কোটের বোতাম না, এটা রাফুর বোতাম। আর এটা প্রফেসর রাফুকে শাস্তি দিতে করে। মনিকাকে মারার অর্ডারের জন্য প্রফেসর শাস্তি স্বরূপ রাফুর কোটের বোতাম গাড়ির মধ্যে ফেলে দেয়, যেন পুলিশ তদন্ত করতে এসে রাফুর কোটের বোতামটা খুঁজে পায়। আর রাফুর বোতামে রাফুর আঙ্গুলের ছাপ স্পষ্ট আছে।
পুলিশেরা গাড়ির সব ইনফরমেশন বের করে ফেলেছে, তাই আজকেই গাড়িটাকে চেক আউট করতে আসে। প্রফেসর গাড়ি থেকে নামবে প্রায়, তখনই পুলিশের গাড়ি এসে থামে তার বিপরীত পাশের গাড়ির সারিতে। প্রফেসর গাড়ি আসতে দেখে তাড়াতাড়ি নিজের গাড়ি থেকে নেমে খুব সাবধানে সেই পরিত্যক্ত বাসের মধ্যে প্রবেশ করে সে। কি করবে বুঝতে পারছে না প্রফেসর। বাইরে কয়েক গাড়ি পুলিশ এসে দাঁড়িয়েছে, এখন বের হলে সে ধরা খেয়ে যাবে। আর পুলিশ এখন সব জায়গা চেক করবে, যদি প্রফেসরকে এখানে দেখতে পায় তাহলে অনেক সমস্যা। রাইফা গাড়ি থেকে নামলো, কেয়ারটেকার এসে দাঁড়ায় সামনে। কেয়ারটেকার কুর্নিশ করে রাইফাকে। রাইফা বলে, গত 1 সপ্তাহের মধ্যে কোন কোন গাড়ি এসেছে আমাকে দেখাও। পুলিশ চারপাশ খুঁজতে থাকে। ওদিকে প্রফেসর যে ভয়টা পাচ্ছিল সেটাই হতে যাচ্ছে। কি করবে সে ভাবতে থাকে। পকেটে সিগারেট জ্বালানোর লাইটারটা পড়ে আছে। সে গা থেকে তাড়াতাড়ি ওর কোট আর প্যান্ট খুলে ফেলে। সবকিছু সে আগুনে পোড়ানো শুরু করে। কয়েক মিনিটের মধ্যে সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। প্রফেসর আশেপাশে তাকায়। একটা কুকুর ঘুমাচ্ছে। বাসটা কুকুরের থাকার জায়গা হিসাবে ব্যবহৃত হচ্ছে। প্রফেসর এগিয়ে যায় সেখানে। গায়ের এক্সাইডেজের গেঞ্জিটা টেনে ছিঁড়ে ফেলে। পরনে থাকা হাফ প্যান্টটাও ছিঁড়ে ফেলে সে। চুলগুলো এলোমেলো করে দেয়। প্রফেসর নিজেকে পাগল বানানোর জন্য কুকুরের বিষটা নিজের গায়ে মাখা শুরু করে। সমস্ত স্থানে মাখানোর পর সে মুখে লাগাতে থাকে। একদম সবকিছু কুকুরের মল দিয়ে ঢেকে দেয়। ওদিকে একজন পুলিশ এসে রাইফাকে জানায়, ম্যাম, গাড়ি পাওয়া গেছে। প্রফেসর নিজেকে পাগল প্রমাণের জন্য অনেক কিছু করে। কুকুরের মলের ভিতর সে একটি ছোট রড খুঁজে পায়। সেটা দিয়ে নাকে একটা জোরে বাড়ি দেয়, আর তখনই নাক ফেটে রক্ত বের হতে থাকে। প্রফেসর রক্ত আর মল নিজের কপালে আর ঠোঁটে লাগে। প্রফেসর পুরো পাগল বেশে বাস থেকে বের হয়। কুকুরের শিকল হাতে তার। প্রফেসর খুঁড়িয়ে খুঁড়িয়ে বাইরে বের হলো। গায়ে থাকা গেঞ্জি ছেঁড়া, এমনকি তার পরনের শার্ট প্যান্টও ছেঁড়া। গায়ে কুকুরের মল, নাকে মুখে রক্ত, চুলগুলো উস্কো খুস্কো। প্রফেসর নিজেকে পাগল সাজিয়ে বাইরে আসে। রাইফা গাড়িটার দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ পাগল তাকে দেখে তিনি থেমে যায়। কেয়ারটেকারের দিকে তাকিয়ে প্রশ্ন করে, কে ওটা? এখানে হঠাৎ করে কেন আসলো? এই আশেপাশে থাকে, সামনের মধ্যে এখানে এসে রাতে বসে থাকতে পাগলটা। দাঁড়াও, আমি চেক করি। রাইফা কথাটা বলে পাগলটার দিকে এগিয়ে যায়। কিন্তু তখনই রাইফার একজন সহকারী পুলিশ এসে রাইফাকে জানালো, ম্যাম, আপনার ডাকাতদের সাথে বলা কল রেকর্ডটি নিউজ চ্যানেলে দেখানো হচ্ছে। রাইফা থেমে যায়, কিন্তু পাগলটাকে জোরে ডাক দেয়, ওই দাঁড়াও, কেউ আছো? পাগলটাকে চেক করো জলদি। রাইফার কথা মতো পাগল আর থামে না। সে খোঁড়াতে খোঁড়াতে হেঁটে যায়। একজন পুলিশ এসে পাগলের সামনে দাঁড়ালো। প্রশ্ন করে, কে তুমি? এইখানে কি করো? তুমি সত্যি পাগল তো? প্রফেসর নিজের পাগল প্রমাণের জন্য অবিশ্বাস্য একটা কাজ করে বসে, যা কখনো হয়তো কেউ কল্পনা করেনি। পুলিশের সামনে প্রফেসর নিজের প্যান্টেই মূত্র ত্যাগ করে, যেটা দেখে পুলিশ বুঝে যায় লোকটা আসলেই পাগল। কোনো সেন্সই নেই তার। পুলিশ পাগলকে এখান থেকে যেতে দিল। প্রফেসর কোনো দিকে না তাকিয়ে সে হনহন করে চলে যায়। রাইফা ভেবেছিল নিউজ চ্যানেলে গিয়ে কথা বলবে, কিন্তু পরক্ষণে তার মনে পড়ে গাড়ির কথা। তাই সে চ্যানেলের কথা বাদ দিয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ গাড়ির দিকে এগিয়ে যায়। গাড়ির মধ্যে এসে সে দরজা খুলে গাড়ির মধ্যে প্রবেশ করে। মেশিন দিয়ে চেক আউট করতে থাকি, কোথাও কোনো জায়গাতে আঙ্গুলের ছাপ পড়ে আছে নাকি। কিন্তু রাইফা কোথাও কোনো প্রকার আঙ্গুলের ছাপ খুঁজে পায়নি। বিরক্ত হয়ে সে গাড়ি থেকে নামতেই যাবে, তখনই দেখে সিটের ফাঁকে একটি ছোট্ট কোটের বোতাম খুলে পড়ে আছে। রাইফা সেটা হাতে তুলে নিল, আর বোতামটি রেখেছিল প্রফেসর নিজেই। সে শুধুমাত্র রাফুকে শাস্তি দেওয়ার জন্যই এটা করেছে। আর সেই বোতামটা এখন রাইফার হাতে। রাইফা গাড়ি থেকে নামার আগ মুহূর্তে জানালা দিয়ে বাইরে তাকালো। একটা সাদা তরল অ্যামোনিয়া পদার্থের বোতল দেখতে পায়। বোতলটা চকচক করছে, বোঝাই যাচ্ছে এটা পুরনো কোনো বোতল নয়। সে গাড়ি থেকে নেমে সোজা বোতলের কাছে যায়। বোতলটা হাতে নিয়ে নাকের কাছে আনে রাইফা। তারপর গন্ধ শুকে বুঝতে পারে এটা কি কাজে ব্যবহার করা হয়। রাইফা বসা থেকে উঠে দাঁড়ালো। জনি এসে প্রশ্ন করে, কি হয়েছে? এটা কি? দেখে তো মনে হচ্ছে চেনা কিছু হতে পারে। এটা দিয়ে কেউ প্রমাণ লোপাট করেছে, মাত্র ব্যবহার করা হয়েছে এটা। খুঁজে দেখো ডাকাতের কেউ এখানে আছে কিনা, জলদি খোঁজো। রাইফা কথাটা বলে চারপাশে খোঁজার চেষ্টা করে। ধ্বংসবাসের দরজা ওপেন করতেই দেখে সেখানে সদ্য ছাই ফেলানো। রাইফার বুঝতে বাকি নেই একটু আগে বাসের মধ্যে থেকে কে বেরিয়েছিল। সে হলো ওই পাগলটা। রাইফা বলে, ও সেট, পাগলটা কোথায়? রাইফা কথাটা বলে জোরে দৌড় শুরু করে গেটের দিকে, কিন্তু পাগলকে আর কোথাও দেখতে পায় না। সব দিকে সে ছুটে ছুটে খোঁজার চেষ্টা করে, কিন্তু পাগলটাকে আর পাওয়া যায় না।
পাগলের মধ্যেই রয়েছে সমস্ত রহস্য লুকিয়ে। সেই রহস্য উদ্ঘাটন করা হবে চ্যাপ্টার 2-তে। হ্যালো আমার প্রিয় ভালোবাসার মানুষগণরা, গল্প চ্যাপ্টার 2 আমরা লেখালেখি করতেছি, তো কিছুদিন সময় হবে, 2 থেকে 3 দিন, এর মধ্যে চ্যাপ্টার 2টা আসবে। এর মধ্যে আপনারা নতুন মাফিয়া সিরিজ দেখতে পারবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।